স্বাগত ৭১ চ্যানেলে আপনাদের সাথে আছি আমি নুসরাত জাহান। সংবাদ পর্যালোচনা ভিত্তিক নিয়মিত এই অনুষ্ঠানে আমরা খবরের নানা রকমের বিশ্লেষণ করে থাকি। পত্রপত্রিকা, টেলিভিশন, ডিজিটাল মিডিয়া এবং নিউজ পোর্টালে যে সকল খবর শিরোনাম হয়ে থাকে সেগুলো আমরা আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করি এবং সেই খবরের সাথে যুক্ত মানুষদের আমরা সংযুক্ত করি আমাদের আলোচনার টেবিলে। আমাদের স্টুডিও এবং অনলাইনে সংযুক্ত থাকা অতিথিরা সেই সব খবরে গভীরে ঢোকেন। আজকে আমাদের সাথে স্টুডিওতে আছেন প্রধান উপদেষ্টার উপ প্রেস সচিব অপূর্ব জাহাঙ্গীর। আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। থ্যাংক ইউ ফর হ্যাভিং। দর্শক, বিভিন্ন পর্যায়ে আরও অতিথিরা আমাদের সাথে পর্যায়ক্রমে আমাদের সাথে যুক্ত হবেন। অনুষ্ঠানের শুরুতে আমরা কয়েকটি অনলাইন নিউজ পোর্টালের শিরোনাম দেখে আসতে চাই। আমরা প্রথম আলোর পোর্টাল দেখতে পাচ্ছি, সেখানে শুরুতেই আছে সেনা কর্মকর্তাদের ভার্চুয়ালি হাজিরার আবেদন। ট্রাইব্যুনাল বললেন আইন সবার জন্য সমানভাবে প্রযোজ্য। হাইকোর্টের পূর্ণাঙ্গ রায়, সিনহা হত্যার পরিকল্পনাকারী ওসি প্রদীপ গুলি করেন লিয়াকত। এই শিরোনামগুলোকে তারা প্রাধান্য দিয়েছে। শেখ হাসিনাকে হস্তান্তরের জন্য ভারতকে চিঠি, এ বিষয়ে একটি নিউজ তারা করেছে। দর্শক, বাংলা ট্রিবিউন দেখতে পাচ্ছি আমরা, এখানেও আসলে প্রধান শিরোনাম হিসেবে দিয়েছে পা চাপা দিয়ে ধরে মেজর সিনহার মৃত্যু নিশ্চিত করেন ওসি প্রদীপ এবং ভূমিকম্প মোকাবেলায় প্রস্তুতি কতটুকু, এই নামে তারা একটা শিরোনাম করেছে। হাসপাতালে ভর্তি হয়েছেন খালেদা জিয়া, কিছুক্ষণ আগের খবর, সেটাও তারা গুরুত্ব সহকারে দিয়েছে। BDnews24.com দেখতে পাচ্ছি আমরা, ভূমিকম্প নিয়ে শিরোনাম করা হয়েছে। ভূমিকম্প নিয়ে সরকারি পরিকল্পনা প্রস্তুতির অভাব দেখছেন হুমায়ুন আখতার। কমনওয়েলথ মহাসচিবের সঙ্গে বৈঠক, নালিশ দিল জাপা। ৯.৫ ঘন্টা পর উঠল অবরোধ, ঢাকা ময়মনসিংহে চলল ট্রেন। দর্শক, মোটামুটি এই ছিল অনলাইন নিউজ পোর্টালগুলোর নিউজ। আমরা একটু আলোচনায় যেতে চাই এখন। আমাদের সাথে আছেন স্টুডিওতে অপূর্ব জাহাঙ্গীর। যেমনটা আপনাদের জানাচ্ছিলাম, আমরা আসলে সমসাময়িক বিভিন্ন বিষয় নিয়ে এই অনুষ্ঠানে আলোচনার চেষ্টা করি। ভূমিকম্প নিয়ে আসলে এখন আলোচনা হচ্ছে সবচেয়ে বেশি। শুরুতে যদি একটু জানতে চাই, আসলে গত ৩০ থেকে ৩৫ বছরে ঢাকা শহর আসলে ব্যাপক সম্প্রসারণ হয়েছে এবং যেই সম্প্রসারণগুলো হয়েছে সেগুলো আসলে মোটামুটি বলা যায় যে নরম মাটির উপরে বেশিরভাগ সম্প্রসারণগুলো হয়েছে। এটা কি আসলে একদম হাতে ধরে ঝুঁকির দিকে নিয়ে যাওয়া না দেশকে? ধন্যবাদ আজকে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। আপনি লাস্টে যেটা বললেন যে হাতে ধরে ঝুঁকির দিকে নিয়ে যাওয়া কিনা, এটা একদমই ঠিক। এটা হাতে আমরা উন্নয়নের নামে গত বেশ কিছু বছর ধরে, আমি শুধু 15 বছর বলবো না, কারণ এটা শুধু 15 বছরের প্রবলেম না, আমরা আরবানাইজেশনের জন্য যে কাজগুলো করেছি যেখানে, এবং আমাদের মাটি, আমাদের জমি কীরকম সেটা মোটামুটি অ্যাসেস না করেই যেরকম ভার্টিক্যালি শহরটা উপরে উঠেছে, এটা অত্যন্ত বিপজ্জনক। কিন্তু মানে আপনি দেখবেন যে ফর এক্সাম্পল আজকে গুলশান দেখেন, আজকে বাড্ডা দেখেন, আজকে পুরান ঢাকা দেখেন, একটা এবং দুইটা পাশাপাশি বিল্ডিংয়ের গ্যাপ দেখেন, মানে কমন সেন্স। আমি এই বিষয়ের এক্সপার্ট না, কিন্তু এটা দেখলেই বোঝা যায় যে এটা অত্যন্ত বিপজ্জনক একটা জায়গায় আছে এবং আমরাও এটাকে বাড়তে দিচ্ছি। আরবানাইজেশন বলে আরবানাইজেশনের দোহাই দিয়ে আমরা এটাকে বাড়তে দিচ্ছি এবং এটা আমাদের আসলে স্টপ করা অত্যন্ত জরুরি। এবং এটা একটা বড় জায়গা হচ্ছে, আমি ব্যক্তিগতভাবে মনে করি যে সেন্ট্রালাইজেশন অফ ঢাকা, মানে এইটাকে আমার মনে হয় যে আমাদের একটু সিরিয়াসলি নেওয়া উচিত যে নেক্সট পদক্ষেপগুলোতে যে মানে আমরা কীভাবে ডিসেন্ট্রালাইজের দিকে যাব। আমরা অত্যন্ত ঢাকামুখী, পুরো দেশটাই দেখবেন ঢাকামুখী, সবাই এইখানেই আমরা ইয়ে করি। সো এটা আমার মনে হয় এটার থেকে আস্তে আস্তে বের হয়ে যেতে হবে, যাতে এটাকে আর বাড়তে না যাওয়া যায়। কারণ যতই লোক, মানে এটা কমন সেন্স, যতই লোকজন আসবে তত বিল্ডিং বাড়বে, তত উপরে উঠতে থাকবে। সো এটাকে উই হ্যাভ টু পুট আ স্টপ এবং ইটস হাই টাইম যে উই হ্যাভ টু। অবভিয়াসলি সরকারের পক্ষ থেকে দেখেছেন যে এমার্জেন্সি একটা কন্ট্রোল রুম খোলা হয়েছে পুরো জিনিসটা অ্যাসেস করার জন্য। আর সার্ভিসের পক্ষ থেকে বলা হয়েছে ডিজাস্টার ম্যানেজমেন্ট মিনিস্ট্রি অত্যন্ত সিরিয়াসলি ব্যাপারটা দেখছে এবং কাল পরশুর মধ্যেই প্রধান উপদেষ্টার সাথে একটা বৈঠক হবে সকল স্টেক হোল্ডারদের, যে কি করা যেতে পারে। সো আমরা হয়তো ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে কিছু আলাপ আলোচনা সামনে পাবো, বাট অবভিয়াসলি গভর্নমেন্ট ইজ টেকিং দিস সিরিয়াসলি। এটা অত্যন্ত, যেরকম ভূমিকম্পটা হলো স্পেশালি প্রথমটা, যেটা অত্যন্ত ভয়াবহ রকমের ছিল, মানে আপনিও এক্সপিরিয়েন্স করেছেন, আমি এক্সপিরিয়েন্স করেছি। সো এটা এখন দেখেন, ভূমিকম্প তো আমরা মানে যদি এটা হয় সেটা তো আর আমরা করতে পারবো না, বা সেটা তো এক্সপার্টরা বলতে পারবে, কিন্তু এটা যাতে প্রপার মেজার্সগুলো নেওয়া যায়, যে যাতে
কোনো ক্ষয়ক্ষতি না হয়, জানমালের উপর দিয়ে না যায়, সেই দিকে সরকার অত্যন্ত সচেতন। সরকারের ভবিষ্যৎ পরিকল্পনার বিষয়ে নিশ্চয়ই আপনার কাছ থেকে আরো বিস্তারিত জানবো। তার আগে আমরা একটু অনলাইনে আমাদের অতিথিরা আছেন তাদের সঙ্গে যুক্ত হতে চাই। ডক্টর মোহাম্মদ খালেকুজ্জামান আমাদের সাথে আছেন, অধ্যাপক ভূতত্ত্ব ও পরিবেশ বিজ্ঞান, কমনওয়েলথ ইউনিভার্সিটি অফ পেনসিলভেনিয়া, যুক্তরাষ্ট্র, এবং আছেন অধ্যাপক আদিল মোহাম্মদ খান, নগর ও অঞ্চল পরিকল্পনাবিদ। আপনাদের দুজনকেই অনেক ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। আমি ডক্টর মোহাম্মদ খালেকুজ্জামানের কাছে একটু শুরুতে আসতে চাই। আপনার বেশ কিছু ইন্টারভিউ আমরা দেখছি এই ভূমিকম্পের পর থেকে, আসলে আপনি অনেকগুলো ইন্টারভিউ দিয়েছেন। তার মধ্যে একটি ইন্টারভিউতে আপনি বলেছেন যে আন্তর্জাতিক বিভিন্ন গবেষণার তথ্য অনুযায়ী ঢাকার রিক্টার স্কেলে সর্বোচ্চ 8 মাত্রার ভূমিকম্পের একটা সম্ভাবনা রয়েছে, এবং এক্ষেত্রে 72,000 ভবন ধসেরও একটা সম্ভাবনা রয়েছে এবং ব্যাপক প্রাণহানি ঘটতে পারে। একটু যদি বিস্তারিত বলেন আসলে এই ধরনের আশঙ্কা কেন করছেন? জি, ধন্যবাদ আপনাকে এবং আপনার মাধ্যমে দর্শকদেরকে। আসলে বাংলাদেশ জিওলজিক্যালি ভূতাত্ত্বিকভাবে খুবই একটি ভূমিকম্প প্রবণ এরিয়ার মধ্যে অবস্থিত, বিশেষ করে বাংলাদেশের যে পূর্বাঞ্চল এবং উত্তরাঞ্চল। পূর্বাঞ্চল বলতে আমি বোঝাচ্ছি যে সিলেট থেকে শুরু করে সুনামগঞ্জ, কিশোরগঞ্জ, নেত্রকোনা, ঢাকা, নরসিংদী হয়ে তারপর ফেনী হয়ে যদি আপনি চট্টগ্রামের দিকে চলে যান, এই যে পুরো অঞ্চলটা একটা দুটো যে প্লেট রয়েছে, মানে প্লেট মানে ভূতাত্ত্বিকভাবে যে পৃথিবীর যে ত্বক সেটাকে প্লেট বলে, সেই প্লেটের দুটো প্লেটের এই যে বাউন্ডারিটা হচ্ছে এই যে অঞ্চলটা আমি বর্ণনা করলাম, তাই না? যে সেই এই বাউন্ডারিটার পূর্ব দিকে হচ্ছে বার্মা প্লেট, বাউন্ডারিটার পশ্চিম দিকে হচ্ছে ভারতীয় প্লেট। এটা প্লেটগুলির নাম আর কি, আমরা ভারতের অংশ না, বার্মার অংশ না। তো জিওলজিক্যালি বার্মা এবং যে ভারতীয় প্লেটের যে ইয়েটা আর কি, যে বর্ডারটা, বাউন্ডারিটা, সেটা হচ্ছে এই অঞ্চলটা। আর উত্তরে যেটা বললাম সেটা হচ্ছে আপনার শেরপুর, তারপর ওই দিক থেকে যে ডাউকি ফল্ট বলে, সিলেট, যে বৃহত্তর সিলেট এবং বৃহত্তর ময়মনসিংহের উত্তরাঞ্চল ধরে মেঘালয়ের নিচে যে আরেকটা বড় একটা চ্যুতি রয়েছে, এটা হচ্ছে ডাউকি ফল্ট। তাহলে ডাউকি ফল্ট আর হচ্ছে দেশের পূর্ব দিকে যেটা আমি বললাম, তো এই জায়গাগুলোতে আমাদের যে ভারতীয় প্লেট সেটা প্রতিনিয়ত বার্মা প্লেটের নিচে ঢুকে যাচ্ছে, আস্তে আস্তে 2 ইঞ্চি করে প্রতি বছর ডুবে যাচ্ছে। তো 2 ইঞ্চি ডুবলে যেটা হয়, দুটো প্লেটের যে ঘর্ষণের ফলে এখানে এক ধরনের শক্তি সঞ্চয় হতে থাকে। এটা অনেকটা আপনি মনে করেন একটা ওয়ালের মধ্যে যদি আপনি একটা স্প্রিংকে অ্যাটাচ করে দেন, একটা স্প্রিং, তারপর এটাকে আস্তে আস্তে টানতে থাকেন, এটার মধ্যে কিন্তু শক্তি সঞ্চিত হবে। হঠাৎ করে আপনার হাত থেকে যদি স্প্রিংটা ছুটে যায়, তাহলে দ্রুত গতিতে গিয়ে যে ওয়ালে ধাক্কাকে এটা কাঁপতে থাকবে। এটাই হচ্ছে আসলে ভূমিকম্প যেভাবে উৎপত্তি হয়। তো দুটো প্লেটের ঘর্ষণের ফলে, ওই যে দুটো প্লেটের ঘর্ষণের যে মধ্যের জায়গাটাকে চ্যুতি বলে, ইংলিশে ফল্ট, তো একটা মেগা ফল্ট রয়েছে। সেই ফল্টের মধ্যে অনেক দিন ধরে কোনো বিজ্ঞানী বলছে, ভূবিজ্ঞানী, 1000 বছর ধরে সেখানে শক্তি সঞ্চয় হচ্ছে। বাংলাদেশ এবং যুক্তরাষ্ট্রে যৌথভাবে এই ব্যাপারে প্রচুর গবেষণা রয়েছে। যুক্তরাষ্ট্রের কলম্বিয়া ইউনিভার্সিটির মাইকেল স্টেকলার নামে একজন বড় গবেষক, বাংলাদেশে ডক্টর সৈয়দ হুমায়ুন আহমেদ, তাদের একটা টিম আছে ঢাকা ইউনিভার্সিটিতে, তখন তিনি ছিলেন, এখন ওপেন ইউনিভার্সিটিতে। আরও অনেকেই ভূতত্ত্ব নিয়ে, ভূমিকম্প নিয়ে রিসার্চ করে। তাদের মানে প্রাক্কলন অনুযায়ী সর্বোচ্চ 8 মাত্রার, 8 থেকে 9 মাত্রা অ্যাকচুয়ালি ওরা বলছে, কোনো জিওলজি বলছে 8 মাত্রার ভূমিকম্প হওয়ার সম্ভাবনা এখানে আছে। এর মানে এই না যেটা হয়েই যাবে এবং আগামী কয়েকদিনের মধ্যেই হচ্ছে। সর্বোচ্চ সম্ভাবনাটা হচ্ছে 8 থেকে 9 মাত্রার ভূমিকম্প হওয়া। সেটাই, সেই প্রেক্ষিতেই কথাটা বলা হচ্ছে। এই যে একটা ভূমিকম্প হয়ে গেল 5.7 মাত্রার, তার আসলে যদিও বলা যায় না ভূমিকম্প কবে কিভাবে হবে, তারপরও আসলে আপনারা যেহেতু একটা প্রেডিক্ট করছেন, কবে নাগাদ হতে পারে বা কি ধরনের আশঙ্কা করছেন, আসলে কবে হতে পারে এই ধরনের একটা ভূমিকম্প? জি দেখুন, কবে নাগাদ হতে পারে এটা আমি তো বটেই, আমি কোনো জিওলজিস্টের পক্ষেই এখন পর্যন্ত পৃথিবীতে সুনির্দিষ্ট ভূমিকম্পের দিন তারিখ নির্ধারণ করা সম্ভব হয়নি আজ পর্যন্ত, কারণ এটা একটা ইভলভিং সায়েন্স, অর্থাৎ এই ব্যাপারে প্রচুর আমরা এখনো শিখছি। জিওলজিস্টরা যেটা বলতে পারে উইথ সার্টেনটি,
খুব সুনিশ্চিতভাবে পৃথিবীর কোন কোন অঞ্চলে আসলে ভূমিকম্প হতে পারে, ভূমিকম্প অঞ্চল, প্রবণ অঞ্চল, এবং সেখানে যদি ভূমিকম্প হয় তাহলে সে ভূমিকম্পের সর্বোচ্চ মাত্রাটা কি হওয়ার সম্ভাবনা আছে, সেটা ওরা করে কয়েকটা জিনিসের উপর ভিত্তি করে। এই যে চ্যুতিটা বললাম, চ্যুতির লাইনটা কত লম্বা, এবং চ্যুতিটা তো হচ্ছে একটা 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 তল আছে আর কি, একটা প্লেটের যে একটা বাউন্ডারি, তে বাউন্ডারিটার আকারটা কত তার উপর নির্ভর করেই সর্বোচ্চ বলা হচ্ছে 8.2 থেকে 9 মাত্রার হতে পারে। কবে হবে এটা কারো পক্ষে বলা সম্ভব না। তবে মনে করুন পৃথিবীতে ভূমিকম্প প্রতিনিয়ত হচ্ছে। আজকেই গত 24 ঘন্টাতে পৃথিবীতে 27টা ভূমিকম্প হয়েছে, বড় ছোট মিলিয়ে। এর মধ্যে বাংলাদেশে যে মাত্র ভূমিকম্পটা হয়ে গেল 5.5, আপনারা যদি 5.7 বলছেন, আজকে আমি দেখলাম এটা রিভাইজ করে 5.5 বলা হচ্ছে। 5.5 মাত্রা ভূমিকম্প কিন্তু ইন্দোনেশিয়াতে এবং বার্মাতে আজকেও হয়েছে। অর্থাৎ এই ভূমিকম্প, প্রবণ অঞ্চলে ভূমিকম্প হবে, এটা স্বাভাবিক। তবে বাংলাদেশে ক্ষয়ক্ষতির পরিমাণটা একটু বেশি কেন হয়? এটা হচ্ছে ঘনবসতির কারণে, এবং আমাদের যে ইমারতগুলো, যে বিল্ডিংগুলো, সেগুলির যে কোয়ালিটি, সেই জন্য। খুব সংক্ষেপে একটা কথা এখানে বলে রাখি, ভূমিকম্পের মাধ্যমে কিন্তু মানুষ মারা যায় না। যেমন ঘূর্ণিঝড়ে মানুষ মারা যেতে পারে, তারপরে জলোচ্ছ্বাসে মানুষ মারা যেতে পারে। ভূমিকম্প ইটসেলফ কাউকেই হত্যা করে না, কাউকেই খুন করে না। ভূমিকম্প একটা কম্পন, একটা হচ্ছে আপনার শরীর ঢলে উঠবে। আপনি যদি খুব খোলামেলা একটা মাঠে দাঁড়িয়ে থাকেন, এমনকি 8 মাত্রার ভূমিকম্প হয়, সেখান থেকে আপনি একটা ঝাঁকুনি, প্রচন্ড ঝাঁকুনি ফিল করবেন, হয়তো মাটিতে পড়েও যেতে পারেন, কিন্তু আপনার কিন্তু শারীরিক কোনো ক্ষতি হবে না। এই বিষয়ে ভূমিকম্পে যে হত্যাটা, জি, এই বিষয়ে জানার জন্য আমরা একটু অধ্যাপক আদিল মোহাম্মদ খানের কাছে যেতে চাই। আপনি বিল্ডিং এর কথা বলছিলেন যে আসলে রিস্কটা বেশি বা রিস্ক ফ্যাক্টরটা বেশি আমরা ঘনবসতিপূর্ণ এলাকায় থাকি। যেমন আপনি একটু যদি বলেন অধ্যাপক আদিল মোহাম্মদ খান, যে বিল্ডিং কোডগুলো তো আসলে আমাদের দেশে যেভাবে বিল্ডিংগুলো গড়ে উঠেছে বেশিরভাগ ক্ষেত্রেই আসলে মানা হয়নি। এখন আসলে আমরা কি করতে পারি? কারণ যেই বিল্ডিংগুলো আসলে এর মধ্যে হয়ে গেছে এবং যেগুলো আছে এগুলো তো আসলে এখন ভেঙে ফেলা সম্ভব না এই মুহূর্তে। তাহলে আসলে আমাদের করণীয়টা কি? অসংখ্য ধন্যবাদ আপনাকে। দর্শক যারা শুনছেন সবাইকে সালাম এবং শুভেচ্ছা। আসলে যেই মাত্রা ভূমিকম্পের কথা আমরা আশঙ্কা করছি, এই ধরনের ভূমিকম্প হলে আসলেই বড় একটা ক্ষয়ক্ষতি হবে। কারণটা যেটা আপনিও বলছিলেন যে বিল্ডিং কোড আমরা মানিনি। হ্যাঁ, এখন যে একটা হচ্ছে বিল্ডিং কোড মানিনি, আবার এর মধ্যে অনেক পুরাতন ভবন আছে, পুরান ঢাকা থেকে শুরু করে অনেক এলাকাতে অনেক পুরাতন ভবন আছে যেগুলো তার লাইফ টাইম পার হয়ে গেছে। এখন বিল্ডিং কোড মানার তো কথা ছিল, মানে আপনি শুনলে আশ্চর্য হবেন যে বিল্ডিং কোড মানা যেমন হয়নি, ঠিক তেমনি আমাদের বিল্ডিং এর নির্মাণ অনুমোদন প্রক্রিয়াতে আমরা বিভিন্ন ডেভেলপমেন্ট অথরিটি তারা যেটা নিয়ে থাকে সেটা সাধারণত আর্কিটেকচারাল ড্রয়িং, স্থাপত্য নকশা ভবনের। কিন্তু ভবনের যে স্ট্রাকচারাল ডিজাইন বা স্ট্রাকচারাল যে নকশাটা, সেটা কিন্তু সাম্প্রতিক সময় নেওয়া শুরু হয়েছে অনেক, মানে আমাদের বিভিন্ন ধরনের অভিজ্ঞতার পরে। এত বছর ধরে আমরা ভবনটাকে আমরা শুধুমাত্র রাজুক বা অন্যান্য সিটি কর্পোরেশন বা ডেভেলপমেন্ট অথরিটি কিংবা পৌর এলাকাতে পৌরসভা, তারা শুধুমাত্র এই আর্কিটেকচার ড্রয়িং দিয়ে বিল্ডিংটা পাস করিয়ে দিচ্ছে। পরবর্তীতে এই ভবনটা এই কোড অনুযায়ী মানা হচ্ছে কিনা, কিংবা যে আর্কিটেকচার ড্রয়িং সেটাও ঠিকভাবে মানা হচ্ছে কিনা, তার স্ট্রাকচারাল সেফটি কি, বা এই বিল্ডিংটা কারা বানাচ্ছেন সেটা যে ইঞ্জিনিয়ার বা যে আর্কিটেক্টের সিগনেচার আছে মূল ড্রয়িংটার উপরে, তারাই কি আদৌ এটাকে দেখভাল করছেন কিনা, তার কোনো ধরনের সেই অর্থে মনিটরিং ছিল না এবং দায়বদ্ধতার জায়গাও ছিল না। এই ধরনের একটা প্রক্রিয়াতে আসলে আমরা এই এত বড় বড় শহর, শুধু ঢাকা না, ঢাকার বাইরে অন্যান্য যত শহর, ঢাকার আশেপাশে যদি শহরও বলেন, গাজীপুর, নারায়ণগঞ্জ, এগুলো তৈরি হয়েছে। এখন যে ভবনগুলো ইতিমধ্যে ব্যর্থ আছে, সব ভবন যে ব্যর্থ আছে তাও না। আসলে দেখা যাবে যে ভবনগুলো মোটামুটি রিইনফোর্সড কনক্রিট স্ট্রাকচার, আরসিসি স্ট্রাকচার, সেগুলো তুলনামূলক বেটার শেপে আছে। কিন্তু আরসিসি ভবনের মধ্যে অনেকগুলো ভবন দুর্বল আছে, সেগুলোর ব্যর্থ আছে। কিন্তু মোটামুটি অন্তত আমরা বলতে পারি 50% আরসিসি ভবন তুলনামূলক ভালো আছে, আর বাকিগুলোর অবস্থা ভালো না। তাহলে এখন যে ভবনগুলো মানে দুর্বল আছে, সেগুলোতে চাইলেই তো বাসিন্দাদেরকে রাতারাতি সরিয়ে ফেলা সম্ভব না। কিন্তু যেটা করা যেতে পারে, আমাদের অতি ঝুঁকিপূর্ণ ভবন যেগুলো হয়তো 6 মাত্রা ভূমিকম্পে 6.5 মানে যেগুলোর মানে সেই অর্থে কলাপস হওয়ার সম্ভাবনা আছে বা বড় ক্রেক আছে, এগুলোকে আমাদের প্রথম দফায় চিহ্নিত করা দরকার। হ্যাঁ, তাহলে অতি ঝুঁকি যেটাকে না সরাইলেই নয়, সেখান থেকে বাসিন্দাদের সরিয়ে ফেলা যাবে নিরাপত্তার জন্য। বিশেষ করে এখন যেহেতু ভূমিকম্প হয়েছে, আফটার শক হচ্ছে, এখন তো বটেই, আর এর বাইরে তারপরে তার পর স্টেজ যেগুলো হচ্ছে কি মাঝারি ঝুঁকি যেগুলো আছে, যেগুলো বিল্ডিং গুলোকে
ভিজুয়াল ইন্সপেকশন করলে কিংবা আমাদের ডিটেল ইঞ্জিনিয়ারিং অ্যাসেসমেন্ট করলে যেগুলোকে ধরা পড়বে যে না তার মাঝারি ঝুঁকি আছে, কিন্তু যেগুলোকে আমরা সেই অর্থে তার মজবুত করতে পারি, স্ট্রেংথেন করতে পারি, হ্যাঁ, সেটার বিভিন্ন ধরনের ইঞ্জিনিয়ারিং সিভিল ইঞ্জিনিয়ারিং কৌশল আছে। সেটা ব্যবহার করে সেটাকে আমরা যদি কিছু টাকা ইনভেস্ট করতে চাই, অনেক টাকা যে ইনভেস্টমেন্ট লাগে তাও না, মোটামুটি অল্প কিছু টাকা হলেও সেগুলোর কিছু মজবুতিকরণ করা সম্ভব। কিন্তু অ্যাগেইন যেই ভবনগুলোকে রিইনফোর্স করা হচ্ছে সেটা যে অনেক বড় মাত্রা ভূমিকম্পকে রেজিস্ট করতে পারবে তাও না, কিন্তু তার বর্তমান অবস্থা থেকে তার একটা লেভেলের শক্তি বাড়বে, সেটা একটা বিষয়। তো সেটা আমরা করতে পারি। আবার আমরা যারা ভাড়া থাকি বিভিন্ন বাসায়, যিনি বাড়ির মালিক তিনি তো নিজের বাড়ি ছেড়ে যেতে পারেন না, যারা ভাড়াটিয়া থাকেন তারাও যদি বুঝতে পারেন তার ভবন কতটুকু ঝুঁকিপূর্ণ, তাহলে একটা নির্দিষ্ট সময়ে হয়তো তিনি ঝুঁকিপূর্ণ বাসা ত্যাগ করতে পারেন। কিন্তু সবার জন্য সে অপশনও থাকে না, সবার মানে সাশ্রয়ী বা অ্যাফোর্ডেবিলিটি ক্ষমতা তো সমান না, চাইলে তো বাসা বদলানো সহজ বিষয় না। কিন্তু এগুলো দীর্ঘমেয়াদে ধীরে ধীরে আমাদের ভবন উন্নত করা সেটা একটা গুরুত্বপূর্ণ আলাপ। জি, আসলে এটা দীর্ঘমেয়াদী একটা আলোচনা এবং দীর্ঘমেয়াদী একটা প্রক্রিয়া। আমরা এই বিষয়ে আরো কথা বলবো। আমাদের একটা বিরতির সময় হলো, ফিরে এসে আপনাদের সবার সাথে আবার আলোচনায় আসবো আমরা। দর্শক, ৭১ জানুয়ারি একটা বিরতির সময় হলো, কিছুক্ষণ পর আবারও ফিরব। দর্শক, আমাদের সাথে এই মুহূর্তে অনলাইনে যুক্ত হয়েছেন অধ্যাপক ডক্টর মেহেদী আহমেদ আনসারী। তিনি ভূমিকম্প প্রকৌশল বিশেষজ্ঞ। অনেক ধন্যবাদ ডক্টর মেহেদী আহমেদ আনসারী আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। একটু আপনার কাছে জানতে চাই, এই যে ভূমিকম্প হলো এর উপরে আসলে বিশেষজ্ঞরা মহড়ার উপর গুরুত্ব দিচ্ছেন। মহড়া আসলে কতটুকু গুরুত্বপূর্ণ, কিভাবে সেটা করা যেতে পারে এবং আর কি কি বিষয়ের উপর আসলে গুরুত্ব এই মুহূর্তে দেওয়া উচিত? ধন্যবাদ আপনাকে। আসলে মহড়া হচ্ছে পরের ব্যাপার। প্রথমে হচ্ছে আপনার ভবনটা যদি ঝুঁকিপূর্ণ থাকে তাহলে মহড়া দিয়ে লাভ হবে না, কারণ আপনার মহড়া তখনই কাজ করবে যখন বিল্ডিংটা মজবুত থাকবে এবং আপনি বিল্ডিং থেকে আর্থকোয়েকের পরে নিচে নেমে যেয়ে আস্তে আস্তে গ্র্যাজুয়ালি নেমে যাবেন। এখন তবে বিল্ডিংটা যদি মজবুত না থাকে, যদি বিল্ডিং ভেঙে পড়ে, তাহলে মহড়া কার এগেনস্টে করবেন? কারণ মহড়া মানে হচ্ছে আপনার বিল্ডিং থেকে ডিসিপ্লিন ওয়েতে বের হয়ে যাবার ব্যাপারটা, যেটা ভূমিকম্প শেষ হয়ে যাওয়ার পরের ঘটনা। তো আমি মনে করি যে আমাদের ফার্স্ট প্রায়োরিটি হওয়া উচিত ঢাকা শহরের বা অন্যান্য শহরগুলোর মধ্যে কোন বিল্ডিংটা ঝুঁকিপূর্ণ আর কোনগুলো ঝুঁকিপূর্ণ না, এই সেগমেন্টটা করে ফেলা। কারণ তাহলে আমরা বুঝবো প্রায়োরিটি অনুযায়ী যে এই বিল্ডিং গুলা মজবুত আছে, এই বিল্ডিং গুলো মজবুত নাই, আমরা ওগুলার পিছিয়ে ইনভেস্ট করব। এইটা আমাদের আসলে ইমিডিয়েটলি শুরু করা উচিত। এইগুলা সহজ অল্প সময় করার জিনিস না, বাট ইনিশিয়াল যে চেকিংটা বিল্ডিং এর সেটা হয়তো আমাদের করতে এক বছর মতো লাগবে। আর পরবর্তীতে লং টার্মে আপনাদের যে বিল্ডিং গুলো খারাপ সেগুলো মজবুতিকরণের একটা প্রকল্প নিতে হবে। এই প্রকল্প বা এই যে নলেজটা, সেটা আমাদের গার্মেন্ট ইন্ডাস্ট্রিতে যখন 2013-তে রানা প্লাজা ঘটনা ঘটলো, তারপরে কিন্তু আমরা এই কি বলা উচিত, এই যে ম্যাথোডোলজি আমরা ডেভেলপ করেছি এবং লেবার মিনিস্ট্রি আন্ডারে আমরা এটা করতে সক্ষম হয়েছিলাম, বিল্ডিং গুলাকে প্রায়োরিটাইজ করে যে এইগুলা খারাপ এটা ভালো, সেই অনুযায়ী করার ফলে এখন কিন্তু গার্মেন্ট ইন্ডাস্ট্রি প্রায় $25 বিলিয়ন ইন্ডাস্ট্রি। আমি মনে করি এই 5.7 আর্থকুয়েকটা আমাদের সবার জন্য একটা পাথেয় হিসেবে দেখাবে। একটু আপনাকে থামাবো, যদি বলি আপনি মেথোডোলজির কথা বলছিলেন, মেথোডোলজি আসলে আপনারা করতে সক্ষম হয়েছেন আবিষ্কার করতে, কিন্তু সেটা কি আসলে পরবর্তীতে কোথাও প্রয়োগ করা হয়েছে? কারণ এরপরও আমরা অনেক দুর্ঘটনার ঘটনা দেখেছি। না, লেবার গার্মেন্ট ইন্ডাস্ট্রিতে কিন্তু ওই ধরনের ঘটনা ঘটেনি। আপনি যদি খেয়াল করে দেখেন, গার্মেন্টস ইন্ডাস্ট্রি না, কিন্তু এছাড়াও আমরা যদি কিছুদিন আগে বেলি রোডের ঘটনা বলি, এর আগে এফআর টাওয়ারের ঘটনা বলি, চুরিহাটের ও অগ্নিকাণ্ডের ঘটনাও বলি। আমি বুঝছি আপনি ফায়ারের কথা বলছেন, ফায়ার হ্যাজার্ড, আর আমি বলছি হচ্ছে বিল্ডিং কলাপসের কথা। রানা প্লাজাতে একটা 8-9 তলা বিল্ডিং ভেঙে 1130 জন লোক মারা যায়। সেটা হচ্ছে বিল্ডিং এর স্ট্রাকচারাল ক্যাপাসিটির কথা আমি বলছি। স্ট্রাকচারাল মানে বিল্ডিংটা টিকে কিন্তু স্ট্রাকচারের উপর ডিপেন্ড করে, নট ফায়ারের উপর ডিপেন্ড করে। ফায়ার হচ্ছে আপনার এডিশনাল একটা জিনিস। ফায়ার হচ্ছে আপনার ইলেকট্রিক্যাল এবং ফায়ার সেফটি যদি না থাকে তাহলে ওটা আগুন লাগে। যদি আর্থকুয়েক হয় তারপরও তো আসলে ফায়ারের একটা ঘটনা ঘটতে আরো ফায়ারের লাগার সম্ভাবনাটা অনেক বেশি থাকে। যেটা বলি আপনি বোঝার চেষ্টা করেন, বিল্ডিংটা টিকবে হচ্ছে স্ট্রাকচারালি যদি সঠিক থাকে। ফায়ারের ব্যাপারটা হচ্ছে আপনি যদি লাইনটা শর্ট সার্কিট হয়, আমার যদি গ্যাস পাইপলাইন বাস্ট হয় তখনই ঘটবে। তো প্রথম হচ্ছে ফার্স্ট প্রায়োরিটি হচ্ছে বিল্ডিংটা মজবুতিকরণ করা। সেকেন্ড প্রায়োরিটি হচ্ছে আপনার বিল্ডিং এর ইলেকট্রিক্যাল সেফটিটাকে মজবুতিকরণ করা। থার্ড হচ্ছে ফায়ার সেফটিটাকে মজবুতিকরণ করা। আপনি যদি বিল্ডিং এ কলাপস করে তাহলে আপনার ফায়ার আর ইলেকট্রিক ভালো থেকেই কি লাভ হবে? জি, তাহলে এই মজবুতিকরণটা আসলে কিভাবে করা সম্ভব? এইটাই তো ফার্স্টে আপনাকে ঠিক করতে হবে যে কোন, মানে চিহ্নিত করতে হবে যে কোন বিল্ডিং গুলো আমাদের স্ট্রাকচারালি সেফ অর আনসেফ। আনসেফ যে বিল্ডিং গুলা, যেগুলো সেফ বিল্ডিং, সেগুলাকে আমরা আলাদাভাবে ছেড়ে দিয়ে সেগুলাকে বলবো যে আপনাদের কোনো বিল্ডিং এ কিছু করার দরকার নেই। আর যেগুলা
আনসেফ বিল্ডিং, সেগুলোর মালিককে ডেকে বলতে হবে যে আপনি একটা টাইমলাইন দিয়ে দিতে হবে যে আপনাকে আমরা 6 মাস বা 1 বছর দিলাম, আপনি বিল্ডিংটাকে মজবুতিকরণ করেন, না হলে রাজুক এসে ওটাকে হস্তক্ষেপ করে রাজুক তার বিল্ডিং পারমিট দিবে না, অর্থাৎ রাজুক ওখানে বসবাস উপযোগিতা নিষিদ্ধ ঘোষণা করবে। আমাদের সাথে প্রধান উপদেষ্টার উপপ্রেস সচিব আছে, আপনি যদি এই বিষয়ে কোনো প্রশ্ন করতে চান স্যারকে। মানে আমি যেহেতু বিশেষজ্ঞ না এবং আমার সামনে যারা আছেন তারা সকলেই বিশেষজ্ঞ, আসলে আমি আমার তিনজনের কাছে মানে ঢাকা শহরের একজন জনগণ হিসেবে যে প্রশ্নটা সেটা হচ্ছে যে এখানে মানে সেন্ট্রাল, আমরা যে আমাদের দেশে যে সেন্ট্রালাইজেশনের একটা ব্যাপার আছে যে সবাই ঢাকামুখী, সবাই শহরমুখী থাকে সবসময়, এটার এই চাপটা থাকে কিনা, মানে জনবসতির একটা চাপ থাকে কিনা এটার মধ্যে, এটাকে পপুলেশন ডেনসিটি তো ঢাকা অনেক বেশি ওয়ার্ল্ডের সবচেয়ে ওয়ান অফ দ্য ডেন্সেস্ট ওয়ার্ল্ডে ঢাকা। তো অটোমেটিক্যালি আপনি যেটা বলছেন সেটা তো আরেকটা জিনিস, কারণ ঢাকায় আমাদের যে এস্টিমেট এই যে বিল্ডিং গুলো, কিন্তু আমাদের ঘুরে ফিরে একটা জিনিসই আমাদের বারবার আর্থকুয়েকের ক্ষেত্রে বলা হয়। আপনি জানেন যে 2023-এ যখন 6 ফেব্রুয়ারি টার্কিতে আর্থকুয়েক হলো, ব্যাক টু ব্যাক দুইটা 7 ম্যাগনিটিউড, প্রায় 50,000 লোক মারা গেছে ভবন চাপা পড়ি, এবং আর্থকুয়েকে বলা হয় যে 90% মানুষই মারা যায় বিল্ডিং চাপা পড়ে, আর 10% মানুষকে আপনি বিভিন্ন উদ্ধার যন্ত্র দিয়ে উদ্ধার করতে পারবেন। বাট ইনভেস্টমেন্ট কিন্তু আপনার যন্ত্রপাতি তো অনেক বেশি। এখন আপনি একটা 5 কাঠা প্লট যদি আপনি মজবুতিকরণ করতে যান 50 লাখ খরচ, কিন্তু আপনি যদি একটা উদ্ধার যন্ত্র কিনতে যান দেখবেন যে 10 কোটি 15 কোটি টাকা। আপনি ফায়ার সার্ভিসের যে ইকুইপমেন্ট গুলো আছে দোজ আর ভেরি এক্সপেন্সিভ, তাই আপনি ইনভেস্ট করবেন কোথায়? আর ফায়ারের যে ইকুইপমেন্ট গুলো বা আমরা যন্ত্রপাতি যে সার্চ অ্যান্ড রেস্কিউ, সেগুলো কিন্তু সরকারের দায়বদ্ধতা, সরকারকে কিনতে হয়। আর বিল্ডিং মজবুতিকরণ কিন্তু পুরোটাই হচ্ছে সাধারণ জনগণ করবে, তার নিজের টাকায় করবে। তো আমি মনে করি যে আমাদের এই বার্ডেনটা ইমিডিয়েটলি রাজুককে একটা ইনস্ট্রাকশন দেওয়া উচিত, সিডিএকে একটা ইনস্ট্রাকশন দেওয়া উচিত যে আপনার শহরে যে বিল্ডিং গুলো আছে সেটা ঝুঁকি মুক্ত ঝুঁকিপূর্ণ সেটা চিহ্নিতকরণ করে সরকারের কাছে একটা সার্টিফিকেট জমা দেবে। এবং আমাদের বাংলাদেশে প্রায় 50 থেকে 60টা ক্যাপাসিটি আলা কোম্পানি আছে যারা এটা করতে সক্ষম, কারণ রানা প্লাজার পরে এই কোম্পানিগুলোকে কিন্তু আমরা ক্যাপাসিটি করেছি, বাড়িয়েছি থ্রু মিনিস্ট্রি অফ লেবার অ্যান্ড ম্যান পাওয়ার। অধ্যাপক ডক্টর মেহেদী আহমেদ আনসারী, আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। আমাদের সাথে ডক্টর মোহাম্মদ খালিকুজ্জামান আছেন, আমরা একটু তার কাছে যেতে চাই। আপনার ইন্টারভিউ আরেকটা আসলে খুব গুরুত্বপূর্ণ পয়েন্ট পড়ছিলাম যে বিভিন্ন সময় যে ছোট ছোট ভূমিকম্পগুলো সংঘটিত হচ্ছে, আপনি এটাকে ইতিবাচক হিসেবে দেখছেন, বিশেষজ্ঞ হিসেবে ইতিবাচক বলছেন, কেন আসলে এটা যদি একটু বিশ্লেষণ করে বলেন। জি এটা ইতিবাচক এই জন্য, যেটা আমি একটু আগেও বলেছিলাম যে ভূমিকম্প প্রবণ অঞ্চলে যে ফল্ট লাইনটা, তার তো একটা সেখানে যে শক্তিটা সঞ্চিত হচ্ছে, কেউ বলছে 1000 বছর ধরে, কেউ বলছে কয়েকশো বছর ধরে, কারণ এর মধ্যেও তো এই জন্য যে টোটাল যে পরিমাণ শক্তিটা এখানে জমীভূত হচ্ছে সেটা জমীভূত থাকবে না, কোনো না কোনো সময় এটা বেরিয়ে আসতেই হবে। সেটি হচ্ছে এই ভূমিকম্প প্রবণ অঞ্চলের নিয়ম। তাহলে যে পুরো সঞ্চিত যে শক্তিটা সেটা যদি ছোট ছোট ভূমিকম্পের মাধ্যমে ডিফিউজ হতে থাকে, একটু একটু করে বের হয়ে আসতে থাকে, তাহলে টোটাল যে এনার্জিটা যেখানে জমা হয়েছিল সেটার কিন্তু চাপটা আলটিমেটলি কমে যাবে। আপনি একটা কলসে যদি অনেক পানি ভর্তি করে রাখেন, এর মধ্যে যদি চারদিকে কয়েকটা ছোট ছোট ছিদ্র করে দেন, ফর এক্সাম্পল ভূমিকম্পে আমরা আর্টিফিশিয়াল ছিদ্র করতে পারবো না, আমি অ্যানালজিটা বলছি, তাহলে কলসের তলায় যে পরিমাণ চাপ ছিল, পানিগুলি আস্তে আস্তে নানান দিক থেকে বের হয়ে যাওয়ার ফলে টোটাল চাপের পরিমাণ কিন্তু কমে যাবে। তো ছোট ছোট ভূমিকম্প যদি হতে থাকে, যেমন যেটা বাংলাদেশে হয়ে গেল 5.7 অথবা 5.5, এটা কিন্তু ভূমিকম্পের স্কেলে বড় কোনো ভূমিকম্প না, এটাকে ভূমিকম্পের মাত্রায় বড় ধরা হয় না। বাংলাদেশে এটা বড় হয়ে গেছে যেহেতু আমাদের বিল্ডিংয়ের কোয়ালিটিগুলি খুবই খারাপ এই জন্য, এবং ঘনবসতি এলাকা, এই জন্য আমি বলছি যে ছোট ছোট ভূমিকম্প যদি ঘটতে থাকে তাহলে এটা বরং আমাদের জন্য একটা মন্দের ভালো, এটা বরং আমাদের জন্য একটা ভালো খবর। কারণ ভূমিকম্প এখানে শক্তি সঞ্চিত হচ্ছে ওই অঞ্চলে, ভূমিকম্প ঘটবেই সোনার লেটার, আজকে হোক, 10 বছর পরে হোক, 50 বছর পরে হোক, কিন্তু ছোট ছোট ভূমিকম্পের মাধ্যমে টোটাল শক্তিটা ডিফিউজ হতে থাকলে বড় ভূমিকম্প হওয়ার সম্ভাবনাটা অনেকটাই রহিত হয়ে যাবে। একজন বিশেষজ্ঞ হিসেবে আপনি যদি বলেন স্কুল, কলেজ, কমিউনিটি লেভেলে আসলে ট্রেনিং দেওয়াটা কতটা জরুরি, বা ট্রেনিং এর কাজগুলো আসলে এখন থেকে কিভাবে শুরু করা যায়? জি ধন্যবাদ। আমি মনে করি এটাই সবচেয়ে বেশি জরুরি এই মুহূর্তে বাংলাদেশের জন্য। একটু আগে আমাদের প্রাজ্ঞ একজন আনসারি সাহেব বলে গেলেন যে আসলে ড্রিলটা অত ইম্পর্টেন্ট না,
আমি হালকাভাবে ওনাকে শুনছিলাম দূরে বসে। আমি ব্যক্তিগতভাবে মনে করি আমাদের যে মহড়া, আমাদের যে ড্রিল, এটাই এই মুহূর্তে সবচেয়ে বেশি জরুরি হওয়া প্রয়োজন বাংলাদেশের প্রেক্ষিতে। কারণ বাংলাদেশে আপনি লক্ষ লক্ষ টাকা খরচ করে, বাস্তবতা হচ্ছে আপনি বিল্ডিংগুলো রাতারাতি অ্যাসেস করতে পারবেন না। যে বিল্ডিংগুলো মানে না, বাসযোগ্য না, সেগুলিকে আপনি ভেঙে ফেলতে পারবেন না তাৎক্ষণিকভাবে, কারণ বাস্তবতাটা বুঝতে হবে। এখানে মানুষ প্রাইভেটলি থাকে বাড়িগুলোতে। তারপরে বিল্ডিং কোড মেনে নিয়ে কতটা নতুন বিল্ডিং হয়েছে, ডক্টর আদিল একটু আগে বলছিলেন যে সেটা খুবই মানা হয় না বাংলাদেশে। এটা একটা অন্য প্রসঙ্গ, যে পরিমাণ অনিয়ম হয়, যে পরিমাণ নিয়মের ব্যত্যয় হয়, যে পরিমাণ দুর্নীতি হয়, তার ফলে আমাদের এইসব বিল্ডিংয়ের কোডের উপর আস্থা আরও কম। তাহলে আমি যেটা বলতে চাচ্ছি, মানুষকে যদি প্রস্তুতি নিতে হয়, এই যে মহড়াটাই বরং আমি মনে করি বাংলাদেশের জন্য সবচেয়ে কার্যকর পন্থা। যে যদি আপনি একটা ভালো বিল্ডিংয়ে থাকেন তাহলে আপনি কি কি করতে পারেন, একটা ঝুঁকিপূর্ণ বিল্ডিংয়ে থাকলে কি করা উচিত, এবং যদি খুবই খারাপ বিল্ডিংয়ে থাকেন তাহলে এটাতে বাস না করাই উচিত। তো এই জন্য মহড়াটা হতে হবে সমাজের সর্বস্তরে। আমার দৃষ্টিতে এটা আমাদের কালচারের অংশ করে ফেলতে হবে, স্কুলে, কলেজে, কমিউনিটিতে। এবং সেইখানে আপনি মানুষের মধ্যে মানে যেটাকে বলে যেটা আর কি, প্যানিক ছড়ানোর কোনো প্রয়োজন নেই। আমরা শুধু যাতে বুঝতে পারি যেটা আমরা ভূমিকম্প প্রবণ এরিয়াতে বাস করি, যেমন আমরা বন্যা প্রবণ এরিয়াতে বাস করি, তাই না? বাংলাদেশ জলোচ্ছ্বাস প্রবণ এরিয়াতে বাস করি, এগুলি নিয়ে আমরা বাস করি। এগুলি নিয়ে প্যানিক যাতে না করে মানুষ, কিন্তু তার দায়িত্বটা যাতে বুঝতে পারে যে কিভাবে সে মানে যদি ভূমিকম্পের আভাস হয় অথবা শুরু হয়েছে, তাহলে খুব সিস্টেমেটিক ওয়েতে কার কি ভূমিকা থাকবে। সর্বাগ্রে প্রত্যেকটা বিল্ডিংয়ের লোকজনকে আগেই ঠিক করতে হবে, যদি ভূমিকম্প হয় তা আমার জন্য ইভাকুয়েশন জোনটা কোথায় হবে। এটা কি আমার বাড়ির সামনে, নাকি দৌড়ে গিয়ে একটা বড় একটা মাঠে? অর্থাৎ আগের থেকে এটা ম্যাপ আউট করতে হবে। নিজেরা জানতে হবে যে আমার ভূমিকম্প হলে আমার স্থান হচ্ছে ওইটা। তাহলে হুড়াহুড়ি হবে না, দৌড়াদৌড়ি হবে না, মানুষ একজনের উপর মানে পদপৃষ্ঠ হয়ে মানুষ মারা যাবে না। এটা হচ্ছে আসলে আপনি যেটা বলছিলেন, খুব বড় মাত্রার ভূমিকম্প ছিল না, তারপরেও আসলে 600-রও বেশি মানুষ আহত হয়েছেন। এর মধ্যে অনেকেই আসলে আতঙ্কিত হয়ে ছোটাছুটি করার কারণে আহত হয়েছেন। আমরা একটু এক্স্যাক্টলি কথাটাই আমি বলছি যে ড্রিলটাই আমাদের দেশে, মহড়াটাই আমাদের দেশে সবচেয়ে বেশি প্রয়োজন এই মুহূর্তে, প্যানিক না। মানুষ প্রস্তুত হবে, মানুষ বুঝবে, শিক্ষিতভাবে মানুষেরা জিনিসগুলো ডিল করবে। আমি কিন্তু একটু আগে বলেছি 5.5 মাত্রা ভূমিকম্প কিন্তু বড় কোনো ভূমিকম্প না, তারপরে এত ক্ষতি হয়ে গেল বাংলাদেশে, আরো হবে যদি আর একটু বড় হয়। এই জন্যই তো আমাদের প্রস্তুতিটা বেশি দরকার, মানসিক প্রস্তুতি। জি, আমাদের দেশের ফায়ার সার্ভিস, দুর্যোগ ব্যবস্থাপনা ব্যুরো বা সিটি কর্পোরেশন, এদেরকে কি আপনি যথেষ্ট সক্ষম বলে মনে করেন ভূমিকম্পে কাজ করার জন্য বা প্রস্তুতি গ্রহণের জন্য? তাদের সক্ষমতা যদি না থাকে তাহলে আসলে কিভাবে বাড়ানো উচিত? যে আসলে আমাদের মতো ঢাকার মতো ক্রিটিক্যাল শহরে যে ধরনের ফায়ার ফাইটিং ক্যাপাসিটি থাকা উচিত সেই সক্ষমতা আসলেই নাই। হ্যাঁ, সেটা আমাদের স্বীকার করতে হবে। কিন্তু যেটা আছে ওনাদের, সেটা হচ্ছে মানে অদম্য মনোবল। এই কারণেই আমরা দেখেছি আমাদের এই বিভিন্ন বড় বড় দুর্যোগ, আগুন বা ভবন ধস, রানা প্লাজার মতো ঘটনায় তারা কিন্তু জীবনের মায়া ত্যাগ করে এই ধরনের ঘটনায় তারা মানুষকে বাঁচানোর জন্য গিয়েছেন এবং অনেকে মানে প্রাণও দিয়েছেন। এমন অনেক উদাহরণ আছে যে আমাদের ফায়ার ফাইটার প্রাণ দিয়েছে। কিন্তু আসলে আধুনিক নগর একরকম, আর আমাদের যে ঢাকার মতো জটিল শহরে সেখানে ফায়ার ফাইটিং করতে গেলে আসলে বিশেষায়িত প্রস্তুতি দরকার। সেখানে যেমন বড় গাড়ি লাগবে, যেটা বড় রাস্তায় যেতে পারবে, আবার ছোট ছোট বাহন যেগুলো ছোট রাস্তার মধ্য দিয়ে বা আমাদের দুটো বিল্ডিং এর মাঝখানে যদি ছোট সেটব্যাক থাকে, সেই জায়গা দিয়ে পেনিট্রেট করার মতো মনে হয় আলাদা একটা ক্যাপাসিটি তৈরি করা দরকার। এইটার সক্ষমতার অভাব আছে। আর সিটি কর্পোরেশনের তো সেই অর্থে দুর্যোগ মোকাবেলা করার মতো তেমন কোনো প্রস্তুতি নাই কর্পোরেশন ইটসেলফ। হ্যাঁ, মূলত আমরা ফায়ার সার্ভিস ডিপেন্ডেন্ট। হ্যাঁ, যদিও আমাদের কিছু কমিউনিটি ভলান্টিয়ার আছেন, কিন্তু সেই কমিউনিটি ভলান্টিয়াররা তারা ট্রেন্ড অনেকেই বা অধিকাংশই, কিন্তু তাদের হাতে কোনো ইকুইপমেন্ট না থাকাতে ইনিশিয়াল পর্যায়ে তারা কমিউনিটিতে যখন যাচ্ছেন, কোন বিপদ আসছে তাদের কাছে কোনো সেই অর্থে ইকুইপমেন্ট নেই, তারা সরাসরি সেখানে হেল্প করতে পারছে না। বরঞ্চ ফায়ার সার্ভিসে আসলে তাদের হয়তো একটা লেভেলে হেল্প বা করেন। তো এখন যেহেতু ভূমিকম্প কিংবা আগুন বা অন্য যে কোনো দুর্যোগ, ইভেন আমাদের যখন তীব্র আকারে জলাবদ্ধতা হয়, সেটাও নগর দুর্যোগ। সেই নগর দুর্যোগের জন্য কিন্তু আমাদের কমিউনিটি ভিত্তিক প্রস্তুতি লাগে। এবং আমাদের যে দুর্যোগ সংক্রান্ত আইন আছে, আপনি যদি বড় একটা প্রতিষ্ঠান হন, কোনো একটা যেখানে অনেক মানুষ কাজ করে, তাহলে তার একটা প্রপোর্শন
যে অফিসিয়াল, হ্যাঁ, যারা এখানে কাজ করছেন তাদের কিন্তু ট্রেন হতে হয় যে না এতগুলো 10% বা এরকম একটা সংখ্যা দেওয়া আছে, এই সংখ্যক মানুষকে প্রস্তুতি থাকতে হবে। কেননা যখন দুর্যোগ আসবে তখন ফায়ার সার্ভিস আস্তে আস্তে কিন্তু আগুন লাগলে আগুন জায়গায় সেটা ছড়িয়ে যাচ্ছে। ভূমিকম্পের ক্ষেত্রে ইতিমধ্যে কলাপস হয়ে গেলে একটা অত্যন্ত চরম একটা অবস্থা থাকবে। এই কারণে প্রতিটা প্রতিষ্ঠান বলেন, ঠিক অনুরূপভাবে বাড়িতেও কিন্তু আমাদের এই প্রস্তুতিগুলি নেওয়া দরকার যে আমরা ভূমিকম্প হলে ইমার্জেন্সি বেসিসে আমাদের কি করণীয়। অনেকে বলছে বিভিন্ন ধরনের টুল বক্স রাখার কথা, তার পাশাপাশি আমাকে কোথায় দাঁড়াতে হবে, ভবনের যে কলামগুলো আসছে সেই কলামগুলোর আশেপাশে দাঁড়াতে পারলে ভালো, না হলে নিজের পক্ষে ভারী কোনো টেবিল থাকলে তার নিচে, কিংবা সিঁড়ি, যেখানে ভবনের মাল্টি স্টোরি বিল্ডিং এর সিঁড়িটা তুলনামূলক মজবুত হয়, সিঁড়ির এখানে দাঁড়ানো। এই ধরনের প্রস্তুতি আমাদের প্রতিটা মানুষই লাগবে। আগুনের ক্ষেত্রে যেমন বলি যে আগুন হলে কিভাবে আগুনটা নিভাতে হয়, ঠিক তেমনি ভূমিকম্পের ক্ষেত্রে আমাদের লাগবে। কিন্তু তার চেয়ে বড় বিষয়টা হচ্ছে যে আমাদের পরিকল্পনাগত যে ঘাটতিগুলো আছে সেটাকে কিভাবে মোকাবেলা করা যায়। কারণটা ভূমিকম্প যদি হয়ে যায়, এটা বাস্তবতা যে আসলে ইনস্ট্যান্টলি যে ড্যামেজটা হবে সেটাই সবচেয়ে চূড়ান্ত ড্যামেজ বড় ভূমিকম্পের ক্ষেত্রে। তাহলে সেটা তো আসলে অনেক প্রস্তুতি দিয়েও সেটা ঠেকানো যাবে না। তার মূল কারণটা হচ্ছে যে এটা এত দ্রুত আসে যে আমি প্রস্তুত হওয়ার সময়ই পাই না। তাহলে আমাদের যে পরিকল্পনা এবং ভবন নির্মাণের যে ঘাটতিগুলো আছে, বিশেষ করে আমাদের ভবন নির্মাণের সময় আমরা দেখেছি প্রচুর ঢাকা শহরে দুর্বল মাটির উপরে ভবন তৈরি হয়ে গিয়েছে, সেগুলো তো মারাত্মক ঝুঁকিতে থাকবে, বিশেষ করে 6 মাত্রা বা তার উপরে ভূমিকম্প গেলে। এবং সেখানে শুধু সেটা না, আপনারা জানেন যে যারা এইবারে ভূমিকম্প হয়ে থাকে, রিলেটিভ যারা উপরে থাকেন 8, 9, 10 এবং তার উপরে ভবনগুলোতে থাকেন, সেটা যেভাবে দুলতে থাকে এটা তীব্র আতঙ্ক তৈরি করে। আর আমাদের এই জনপদ আসলে ভূমিকম্পের সাথে অভ্যস্ত না। এই মাত্রা ভূমিকম্পে হয়তো জাপানিজরা স্থির থাকেন, শান্ত থাকেন, কিন্তু আমরা অভ্যস্ত না। আমরা দেখছি যে আমাদের পুরো এই যে সবাই মানুষ কম বেশি সবাই আতঙ্কিত। এখন এটা হয়েছে আসলে একজন নগর পরিকল্পনাবিদ হিসাবে একটু যদি জানতে চাই, জাপান, চিলি এবং যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার মতো অঞ্চলগুলোতে বিল্ডিং কোড মানা হচ্ছে এবং স্টিল মেড বিল্ডিং তৈরি করা হচ্ছে। আসলে বাংলাদেশের কি সেদিকে চিন্তা করা উচিত কিনা বা সেটা কি সম্ভব কিনা? বাংলাদেশে তো আসলে আরো অনেক আগে থেকেই আমাদের ভূমিকম্পটাকে মাথায় রেখে সকল ধরনের ভবন ডিজাইন করা দরকার ছিল। কারণটা ভূমিকম্প হয়তো বড় ভূমিকম্পের কাছাকাছি কিছু আমরা হয়তো এখন দেখতে পাচ্ছি এবং আশঙ্কা করছি, কিন্তু এই অঞ্চলটা তো ঐতিহাসিক ভাবে ভূমিকম্প হয়েছে। এখানে এই অঞ্চলে আশেপাশে এমনকি আমাদের মধুপুর যে ফল, সেখানে কিন্তু 7.5 মাত্রা ভূমিকম্প হয়েছে। আর এদিকে আমাদের বাউন্ডারি লেনে তো অনেকগুলো বড় বড় 8, 8.5, 9 মাত্রা ভূমিকম্প হয়েছিল। তাহলে আমরা আসলে কেন যেন ভূমিকম্পকে একদমই আমলে নেইনি, এটা আমাদের জাতিগত ব্যর্থতা এবং আমরা যে পরিকল্পনাকে মানতে চাই না, কোন একটা অনুশাসন মানতে চাই না, এটারই প্রতিফলন হচ্ছে যে আমাদের বিল্ডিং কোড বা ইমারত বিধিমালা এবং একই সাথে শহরের যে পরিকল্পনা দলিল হিসেবে বিশদ অঞ্চল পরিকল্পনাগুলো যেগুলো আছে সেটাকে ফলো না করি যত্রতত্র ভবন বানাচ্ছি, এবং সেটাও আসলে আমাদের যে স্ট্রাকচারের সাউন্ড না। তো এখন জাপান বা এই ধরনের দেশের ক্ষেত্রে, ইভেন ইন্দোনেশিয়া বলে, সেসব দেশে যেহেতু ভূমিকম্প প্রচুর হয়, তাদের ভবনগুলো যে কোড মানে এমনকি তারা ইনোভেশন আবিষ্কার করেছে যে ভবনগুলোর ক্ষেত্রে কিভাবে তার এমন কিছু টেকনোলজি নিয়ে এসেছে যেগুলো ভবনগুলো ইটসেলফ তার কলামের মধ্য দিয়ে তারা কিছু রাবার প্যাড ব্যবহার করে তার ভূমিকম্পের সময় যেন ভাইব্রেট করতে পারে, এই ধরনের টেকনোলজি এনেছে। আমাদের দেশে সেগুলো প্রয়োগ এখন পর্যন্ত একদমই নাই। কিন্তু সেটা না থাকলে বেসিক যে একটা ভবন 7.5 মাত্রা ভূমিকম্পে দাঁড়াতে গেলে একটা ভবনের যে আরসিসি স্ট্রাকচারে যেভাবে সেটাকে তৈরি করা যায় বা যেই স্ট্রাকচারই হোক, সেই স্ট্রাকচারটাকে আপনার একটা মাত্রা ভূমিকম্প ফেস করতে হবে। আমাদের সাথে অপূর্ব জাহাঙ্গীর আছেন, ওনার কাছ থেকে একটু জানতে চাই আমি যে কিছুক্ষণ আগেই আদিল মোহাম্মদ খান বলছিলেন এবং সবাই আমাদের সাথে যারা যুক্ত হয়েছেন যে ভবিষ্যৎ এখন আসলে পরিকল্পনার উপর প্রথমত জোর দিতে হবে, পরবর্তীতে বিল্ডিং কোড মানা সহ বিভিন্ন বিষয় নিয়ে আসলে জোর দিতে হবে। আপনি বলছিলেন কালকেও একটা মিটিং আছে এবং প্রধান উপদেষ্টার সাথে একটা বৈঠক হবে। আসলে কোন বিষয়গুলোর উপর গুরুত্ব দিবেন বা কি কি বিষয়গুলো আসলে উঠে আসবে এই বৈঠকে যদি একটু বলেন। ধন্যবাদ। আমি আমার যে দুজন আলোচক আছেন তাদের ক্ষেত্রে আমি তো এরকম এক্সপার্ট না যেহেতু, সো আমি এক নম্বর আপনি যেটা বললেন যে কি কি কালকে আলোচনা হবে সেটা হয়তো আমরা কালকের বিষয়গুলোই হয়তো কালকেই আমরা জানতে পারবো যে আসলে কি কি বিষয় আলোচনা হচ্ছে। কিন্তু যেই কনসার্নগুলো বারবার আমাদের মাঝে উঠে এসেছে, যেমন আমি দুজনের সাথে একমত, এটা ট্রু যে আমরা যেই জায়গাতে বসবাস করি এখানে আমাদের আসলে মহড়াটা কালচারের
ভিতরে না ঢুকিয়ে দিলে এটা আসলে আমরা কখনোই ইয়ে করতে পারবো না, কারণ ড্যামেজ ইজ ডান। আমরা অলরেডি বিল্ডিং উঠিয়ে ফেলেছি, আমার এখন সহজেই আমি কারো বিল্ডিং 12 তলা বিল্ডিং ভেঙে ফেলা যাবে না, এখানে অনেক কিছুই আছে। সো এখানে যাতে মানে প্রিকশনটা যদি আমরা নিয়ে রাখি, এটা যদি কালচারের মধ্যে থাকে, যেমন যখন ভূমিকম্প হচ্ছিল আমি দেখলাম অনেকে পিলারের কাছে যাচ্ছে, অনেকে ছাদে উঠে যাচ্ছে, অনেকে নিচে চলে যাচ্ছে। আসল সত্যিটা কি, কোনটা আসলে সঠিক, এটা কিন্তু আমরা এখনো পর্যন্ত কেউ জানি না। সো এটা যদি আমরা মানে ক্লাস 2 এর বাংলা আমার বইতে ঢুকিয়ে দিতে পারি, তাহলে আমি বলবো দ্যাট ইজ এ সাকসেস, যে ঠিক আছে এটা আমরা কালচারের মধ্যে ঢুকিয়ে দিতে পেরেছি। এবং সাথে আরেকজন যিনি বললেন আসলেই ঠিক। এবং আমি আরেকটা জিনিস পয়েন্ট আউট করতে পারি, রাজুকের এখানে মানে যেহেতু বিল্ডিং কোডগুলো পাস হয় এবং পারমিশনগুলো দেওয়া হয়, এখানে দুর্নীতিরও কিন্তু একটা বড় জায়গা আছে। মানে আমরা কেন এই জিনিসগুলো এত বছর ধরে পাস করিয়ে দিচ্ছি, মানে তাই না, এটা একটা বড় জিনিস। মানে এটা তো কমন সেন্স। মানে আমি এবং অ্যাকাউন্টেবিলিটির কোনো জায়গা না, আমি আজিমপুরে 6 ফিট বা 7 ফিট একটা গলির মাঝখানে আমি কিভাবে 15 তলা বিল্ডিংটা উঠতে দিলাম, তাই না? মানে এটা তো একটা, এটা মানে আমি বিশেষজ্ঞ না হয়েও আমি ঢাকা শহরে যখন কোনো দুর্ঘটনা ঘটে রাজুক বলছে সিটি কর্পোরেশনের দোষ, সিটি কর্পোরেশন বলছে রাজুকের দোষ, উনি বলছেন তার দোষ, এবং এই সার্কেলটা চলে আসছে। এটা বহু বছর ধরে, এটা আমি বলবো যে বাংলাদেশের জন্ম থেকে আমি দেখতেছি যে যখন যত এই আরবানাইজেশনের দোহাই দিয়ে আমরা যত ভার্টিক্যালি উঠছি, তত এই এক্সকিউজগুলো বাড়ছে। সো মানে ফ্রম আ, যেহেতু এগেন আমি এক্সপার্ট না, কিন্তু বাট আমি ঢাকা শহরের একজন নাগরিক হিসেবে আমি ঢাকা শহরের প্রবলেমটা বলতে পারি, যে আমি মনে করি যে এক নম্বর আমি প্রথমেই যেটা বললাম, ডিসেন্ট্রালাইজেশন ইজ আ মাস্ট, এটা আমার কাছে মনে হয়। দ্বিতীয় হচ্ছে যে মানে এই দুর্নীতিটাও বা সরকারিভাবে এবং বেসরকারিভাবে আমাদের ট্যাকেল দিতে হবে। মানে এটার যে ইকোসিস্টেমটা, আপনি রাজুক বলেন, ডেভেলপার্স বলেন, যারা কাঁচামাল বিক্রি করে, একদম এই জায়গাটার থেকে পলিসি লেভেলে একটা বড় আপনার আমার মনে হয় যে সংস্কার আসতে হবে, যদি আমরা ভবিষ্যতে এটাকে ট্যাকেল দিতে চাই। নিশ্চয়ই আগামীকালের বৈঠকে আপনারা এই বিষয়গুলো নিয়ে আমরা আশা করি যে আপনারা এটা নিয়ে কথা বলবেন। আমরা ডক্টর মোহাম্মদ খালিকুজ্জামানের কাছে একটু যেতে চাই। সোশ্যাল মিডিয়াতে আসলে বিভিন্ন রকমের অ্যাডভাইস দেওয়া হচ্ছে এবং সবাই সবার দিক থেকে বলছে আসলে ভূমিকম্প হলে এটা করা উচিত বা এর আগে এই সতর্কতা প্রয়োজন। একজন এক্সপার্ট হিসেবে যদি আপনি বলেন, আসলে সেই ক্ষেত্রে কি একটা মানসম্মত ম্যানুয়াল তৈরি করা যায়, যেটা আসলে আমরা প্রিন্ট মিডিয়া, সোশ্যাল মিডিয়া বা ইলেকট্রনিক মিডিয়া সব জায়গায় দিতে পারি, সবার জন্যই বলতে পারি যে এই বিষয়গুলো আসলে করতে হবে বা করা দরকার? জি অবশ্যই, এটা তো প্রথম আমাদের জন্য এসেনশিয়াল। একটা এক্সপার্ট কমিটি করা যায় বিভিন্ন মানে জীবনের বিভিন্ন ক্ষেত্র থেকে মানুষ নিয়ে, যেখানে জিওলজিস্ট থাকতে পারে, নগর পরিকল্পনাবিদ থাকতে পারে, ইঞ্জিনিয়াররা থাকতে পারে, সোশ্যাল সায়েন্টিস্টরা থাকতে পারে। একটা কমিশনের মতো করে নিয়ে একটা ম্যানুয়াল, সহজবোধ্য ম্যানুয়াল করাই প্রয়োজন। এবং এটা আমি যেটা বলেছি সোশ্যাল মিডিয়াতেও, যে আপনি এক্সপার্ট যদি না হয়ে থাকেন, দুর্যোগ প্রশমন সম্বন্ধে ধারণা না থাকে, ভূতত্ত্ব সম্বন্ধে ধারণা না থাকে, তাহলে দয়া করে কোনো ধরনের মিস ইনফরমেশন ছড়াবেন না। এটা অনেক ক্ষতিকারক আমাদের সমাজের জন্য, কারণ এটাতে মানুষজন অনেক বিভ্রান্ত হয়, বিশেষ করে যদি প্যানিক তৈরি হয়, এটা খুব খারাপ। তা আপনার প্রশ্নের উত্তরে অবশ্যই আমাদের এটা করা প্রয়োজন এবং সহজবদ্ধভাবে করা প্রয়োজন, এবং এটা ডিসিমিনেশনটা সরকারিভাবে সর্বস্তরে হওয়া দরকার এবং একটা ইউনিফাইড সোর্স থেকে হওয়া দরকার। অর্থাৎ সরকারিভাবে হলেই ভালো হয়, এর গ্রহণযোগ্যতা থাকবে। হ্যাঁ, স্কুল কলেজ থেকে শুরু করে কমিউনিটিতে, মসজিদে, মন্দিরে, সবার মধ্যে যাতে একই ধরনের ম্যানুয়াল যায়, এটা খুব খুব জরুরি। এবং তার মাধ্যমেই আমরা মনে করি যে আমাদের মানুষজনকে মানে রক্ষা করা সম্ভব, অনেক মানুষকে জীবন বাঁচানো সম্ভব। কারণ এই যে ভূমিকম্পটা হয়ে গেল, আমি বারবার একই কথা বলছি, 5.5 মাত্রা ভূমিকম্প এমন কিছু বড় ব্যাপার না, কিন্তু ঢাকাতেই ক্ষয়ক্ষতি হচ্ছে। আপনি গ্রামে যদি যান, এই ভূমিকম্পটা একজন হয়তো বুঝতে পারবে যে একটা ঝাঁকুনি হয়েছে, এর বাইরে গিয়ে তার টিনের ঘরে কিংবা ছনের ঘরে কোনোই ক্ষতি হবে না লোকটার, একই ভূমিকম্প। সুতরাং ভূমিকম্পের মূল সমস্যাগুলি আমাদের বড় বড় নগর কেন্দ্রিক বসতিপূর্ণ এরিয়াতেই হবে। এর প্রেক্ষিতে একটা কথা আর একটু আমি বলেই শেষ করি। ডক্টর মানে কি বলে যে আদিল মোহাম্মদ খান এই ব্যাপারে অনেক জড়িত, যে ঢাকার যে নতুন বিশদ মানে পরিকল্পনা যে হয়ে গেল, ড্যাপ বিশদ অঞ্চল পরিকল্পনা, সেইখানে বরং বিল্ডিং আমাদের সক্ষমতা না থাকার পরেও যে একটা শহরে যে অবকাঠামো থাকা দরকার, যে ধরনের সাপোর্ট থাকা দরকার, এগুলিকে বাদ দিয়েও ফার বাড়ানো হয়েছে। মানে হচ্ছে ফ্লোর এরিয়া রেশিও, অর্থাৎ ছোট জায়গাতে বড় বড় বিল্ডিং আপনি করতে পারবেন, যদি এখানে রাস্তা নেই, অবকাঠামো নেই, পয় নিষ্কাশনের ব্যবস্থা নেই, তো এগুলি তো খুব ক্ষতিকর হচ্ছে। কারণ এগুলি যদি হয়, তাহলে ভূমিকম্পের সময় তো আপনি
অধিক মানুষকে আরো বিপদের মুখে ঠেলে দেওয়ার ব্যবস্থা করছেন। তো এই জন্য ঢাকার মতো অঞ্চল যেখানে আমাদের অবকাঠামো মানে খুবই নাজুক, সেখানে মানে বহুতল বিল্ডিং, বিশেষ করে যেসব জিওলজিক্যালি আনসাস্টেনেবল আনস্টেবল এরিয়াতে, সেখানে যাতে বহুতল বিশিষ্ট বিল্ডিং, কোনো ধরনের অবকাঠামো, রাস্তাঘাট এগুলি বাদ দিয়ে যাতে টোটালি অ্যালাউ না করা হয়, এই দিকে আমাদের নজর দেওয়া দরকার। যেমন বাংলাদেশের যে ঢাকার যে পূর্বাঞ্চল, সেটা যদি ম্যাপে দেখেন, এগুলি খুবই হচ্ছে আপনার ওয়েটল্যান্ডস, মানে জলাশয় জলাভূমি ভরাট করে পূর্বাঞ্চল থেকে শুরু করে সমস্ত যে অঞ্চলটা গড়ে উঠছে। তো এই যে ভরাটকৃত জায়গায় যখন বিল্ডিংটা হয়, সেটা কিন্তু ভূমিকম্পের সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে। এটা জেলোর মতো বিহেভ করতে থাকবে, যেটাকে বলে কুইক স্যান্ড, মানে যখন ভূমিকম্পের জন্য কাঁপতে থাকবে, বালুর ভিতর পানিগুলো সরতে থাকবে, আর পুরা বালুময় অঞ্চলটাই জেলোর মতো বিহেভ করে বিল্ডিংগুলি কলাপস করবে যদি বড় মাত্রার ভূমিকম্প হয় আর কি। ঢাকার মধ্যে মনে করেন সাভার থেকে শুরু করে ঢাকার যে সিটির যে মূল জায়গাটা আর কি, যেখান থেকে রেল লাইনটা চলে গেছে, আর দুই পাশের জায়গাটা জিওলজিক্যালি মোর স্টেবল, মানে মধুপুরের যে ক্লে, সেটা অনেক স্টেবল। তো জিওলজিটা বোঝা উচিত। তারপরে হচ্ছে যে মাটি ভরাট করে নরম মাটিতে যাতে বহুতল বিশিষ্ট বিল্ডিং না করার পারমিশন দেওয়া হয়। তারপরে যেখানে আমাদের সাপোর্ট নেই, রাস্তাঘাট নেই, তারপরে আপনার অ্যাম্বুলেন্স ঢোকার জায়গা নেই, ফায়ার সার্ভিসের ঢোকার জায়গা নেই, সেখানে বড় বড় বিল্ডিং আপনি শুধু হচ্ছে ব্যবসায়ীদের স্বার্থ রক্ষা করে বড় বড় বিল্ডিংয়ের আপনি যদি পারমিশন দেন, তাহলে বেশি বেশি মানুষকে আপনি বিপদের মুখে ঠেলে দিচ্ছেন। সমস্ত ব্যাপারগুলি আমাদের আলোচনায় আসা প্রয়োজন। তবে আমি মনে করি সরকারিভাবে একটা সমন্বিতভাবে, আলাদা আলাদা হবে না, একটা ম্যানুয়াল করা দরকার, যাতে ইনফরমেশনটা একটা ক্রেডিবল সোর্স থেকে আসে। মানে তারপর এটা ইউনিভার্সিটিগুলিতে ছড়িয়ে দেওয়া যায়, স্কুলে ছড়িয়ে দেওয়া যায়। তবে এটা আসতে হবে সমন্বিতভাবে, সবাই একমত হয়ে গিয়ে একটাই ম্যানুয়াল, একই কথা যাতে সবাই বলে। সেটা হতে পারে সরকারের পক্ষ থেকে আসলে প্রচার করা যেতে পারে। যে আপনাদের দুজনকে অনেক ধন্যবাদ এতক্ষণ আমাদের সাথে যুক্ত থাকার জন্য। আপনাদের মাধ্যমে অনেক গুরুত্বপূর্ণ তথ্য আসলে আমরা জানতে পেরেছি। দর্শক, ৭১ জানুয়ারি আরও একটা বিরতির সময় হলো, কিছুক্ষণ পর আবারও ফেরবো। আরও একবার আমন্ত্রণ ৭১ জানুয়ারি। আমাদের সাথে স্টুডিওতে আছেন অপূর্ব জাহাঙ্গীর, প্রধান উপদেষ্টার উপপ্রেস সচিব, এবং সেই সাথে অনলাইনে আছেন তানভীর হাসান জোহা, প্রসিকিউটর, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের। আমরা আসলে এই মুহূর্তে কথা বলব মানবতা বিরোধী অপরাধের দায়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রত্যর্পণ চুক্তি অনুযায়ী হস্তান্তরের জন্য ভারতকে চিঠি দিয়েছে বাংলাদেশ। আমি তানভীর হাসান জোহার কাছে প্রথমে যেতে চাই। এই আইন অনুযায়ী, এই প্রত্যর্পণ আইন অনুযায়ী ভারত আসলে শেখ হাসিনাকে ফেরত দিতে কতটা বাধ্য? জি, ধন্যবাদ। দেখুন, আমাদের রায় ফাইনাল জাজমেন্ট আকারে ঘোষিত হয়েছে 17 নভেম্বর। রায় ঘোষণার পর এই চুক্তি অনুরোধে নতুন আইনটি বেশ গুরুত্ব পেয়েছে এবং চুক্তি অনুযায়ী ভারতকে আনুষ্ঠানিকভাবে অবহিত করা হবে। এটা আমাদের রাষ্ট্রেরই দায়িত্ব। এটি কূটনৈতিক প্রক্রিয়ার একটি অংশ বটে, এটা কোনো রাজনৈতিক বিবৃতি নয়। বাংলাদেশ ভারতের মধ্যে 2011 সালের এই চুক্তিটি হয় এবং তা কার্যকর, এবং ম্যান্ডেটরি অব্লিগেশন শব্দটি এই কারণে ব্যবহার হয়েছে যে অপরাধী নিজ দেশে দণ্ডিত হলে এবং যথাযথ বিচারিক প্রক্রিয়ায় অনুসৃত হলে চুক্তিভিত্তিক রাষ্ট্রগুলোর হস্তান্তর করা, এটাই হচ্ছে নিয়ম এবং এটাই মেনে চলা হয়ে থাকে আন্তর্জাতিক আইনে। মানে এছাড়াও এটার আরো কিছু আপনার ইতিহাস আছে। ভারত ইতিপূর্বে বহু ক্ষেত্রে বাংলাদেশকে কিন্তু এই বিষয়ে সহযোগিতা করেছে। এখন এর একটি বিষয় বলতে যাচ্ছি যে এই রাষ্ট্রীয় নিরাপত্তা মানে কিন্তু এটা অগ্রাহ্য নয়। ভারতকে সাধারণত রাজনৈতিক সংবেদনশীল মামলাগুলোতে তারা অনেক সময় নেই, তাদের সাপেক্ষে এটা রাজনৈতিক সংবেদনশীল মামলা। বিভিন্ন গণমাধ্যমে আমরা যে জনশ্রুত দেখেছি, ভারতের আপত্তি থাকলে তারা লিখিতভাবে সেটা জানাতে বাধ্য এবং আনুষ্ঠানিকভাবে কিন্তু এখনো তারা কিছু জানিয়েনি। তো সুতরাং জড়িত সকল পক্ষের গঠনমূলকভাবে যুক্ত থাকবে এরকম বিবৃতি ভারত কিন্তু বিভিন্ন রকমের গণমাধ্যমে কথা বলাতে এটি কিন্তু একটি কূটনৈতিক সিগন্যালও বটে বলে মনে করছি। চুক্তির আর্টিকেল অনুযায়ী পুনরায় অতিরিক্ত নথি প্রমাণ সরবরাহ করার বিষয় আছে এবং এমল্যাটের একটা ব্যাপার আছে, মিউচুয়াল লিগ্যাল অ্যাসিস্ট্যান্সের একটা সক্রিয়তার ব্যাপার আছে, এবং আন্তর্জাতিক আইনে সেফ হ্যাভেন বা আশ্রয় দেওয়ার বিষয়টি কিন্তু অত্যন্ত সংবেদনশীল, বিশেষত মানবতা বিরোধী অপরাধের ক্ষেত্রে। সো বাংলাদেশ কিন্তু সবকিছু আইনগত এবং কূটনৈতিক পথেই করবে বলেই আমরা জানি এবং সেটাই করা উচিত।
তো ট্রাইব্যুনালের পূর্ণাঙ্গ বিচারিক প্রক্রিয়া সম্বন্ধে যেরকম পাল্টাপাল্টি বক্তব্য দেখেছি, সেখানে আমি সংক্ষেপে শেষ করছি বিষয়টি। সেটা হচ্ছে সাক্ষী, ডিজিটাল প্রমাণ, ফরেন্সিক অ্যানালাইসিস, টেলিকম ডেটা, তদন্ত রিপোর্ট সব বিবেচনায় রাখা হয়েছে। বিচারটি আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী পরিচালিত হয়েছে, ন্যায্য বিচার এবং আত্মপক্ষের সমর্থনের সুযোগও প্রভৃতি অনুষ্ঠিত হয়েছে। রায়ে স্পষ্টভাবে অপরাধের এলিমেন্ট অফ ক্রাইমস এগেইনস্ট হিউম্যানিটি পূরণ হয়েছে। সুতরাং প্রতিবেশী রাষ্ট্র হিসেবে আমার মনে হয় বাংলাদেশের, ওনারা বলেছেন বাংলাদেশে স্থিতিশীলতা, আইন শৃঙ্খলা, ন্যায় বিচারের পক্ষে তারা। তো সুতরাং সর্বোপরি আমার কাছে, আমি মনে করি এটা একটা পজিটিভ দিক থেকে আগাবে এবং আমাদেরও পথ আছে রাষ্ট্রপক্ষ থেকে এটাকে আরো সামনে কূটনৈতিকভাবে, আন্তর্জাতিকভাবে নিয়ে যাওয়ার। ধন্যবাদ। আচ্ছা, একটু জানতে চাই, এটা তো রায় দেওয়ার পরে আসলে একটা চিঠি ভারতকে দেওয়া হয়েছে। এর আগেও হাসিনাকে ফেরত চেয়ে 2বার চিঠি দেওয়া হয়েছে রায় হওয়ার আগে, কিন্তু ভারত কোনো জবাব দেয়নি আসলে এই বিষয়ে। তো আপনারা কি আশা করছেন আসলে ভারত এবার পজিটিভলি দেখবে বিষয়টাকে? হ্যাঁ, এবং দেখেন, ভারত যদি নাও দিয়ে থাকে তাদেরকে কিন্তু উত্তর করতে হবে। কেন তারা দিচ্ছে না? মানে তারা কি উত্তর দিতে বাধ্য? তার মানে বাধ্য, হ্যাঁ অবশ্যই তাদের দিতে হবে, কারণ এটা তো সভ্যতার একটা অংশ এবং ভারত কিন্তু ইতিমধ্যে আমাদেরকে সাহায্য করেছে। তো সুতরাং আমরা আশা করছি, এই নীরবতাটা মানে কিন্তু অগ্রাহ্য না, আমি আগেও বলেছি। আমরা ডেফিনেটলি আশা করছি প্রতিবেশী দেশ হিসেবে তারা যদি কোনো কারণে আদারওয়াইজ চিন্তা করে থাকে, সেটা নানা রকম আইনি যুক্তি তর্ক থাকলেও সেটা তারা উত্তর করবে এবং সেই উত্তরের পরবর্তীতে আমরা বাকি প্রসেস গুলো নেব অ্যাকর্ডিংলি। এটি হচ্ছে নবস, এটি হচ্ছে নিয়ম। অপূর্ব জাহাঙ্গীর, আপনার কাছে একটু জানতে চাই, আপনার কি মনে হচ্ছে আসলে ভারত এই চিঠির উত্তর দিবে কিনা, এবং এরপরে আসলে দুই দেশের যেটা বলছিলেন তানভীর হাসান জোহা, কূটনৈতিকভাবে আসলে আগানো হবে, কূটনৈতিক সম্পর্কে এটার কোনো প্রভাব পড়বে কিনা? আমি মনে করি অন্তর্বর্তীকালীন সরকার তার শেষ সময় পর্যন্ত চেষ্টা করবে ভারতের কাছ থেকে একটি উত্তর না শুধু শেখ হাসিনাকে আদায় করার, এবং যতবার সুযোগ থাকবে ততবার এটা বলা হবে যে তোমরা শেখ হাসিনাকে কবে দিবা। দেখেন, ভারত বাংলাদেশের কূটনৈতিক সম্পর্কের মধ্যে আমি মনে করি যে এখন একটা কালো মেঘ এখনো পর্যন্ত বিরাজ করছে এবং ইটস আউট ইন দি ওপেন। মানে ভারতের জনগণও কিন্তু বুঝতে পারছে ভারত বাংলাদেশের সাথে কি করছে, এবং ভারতেরও এটা একটু মাথায় রাখতে হবে যে বাংলাদেশটা একদম ভারতের পেটের মধ্যে। সো বাংলাদেশের মেজাজ খারাপ করে ভারত কতটুকু ঠিক থাকবে সেটাও একটা বড় কোয়েশ্চেন। আমি নিজেও সরকারি চাকরি এখন করা সত্ত্বেও আমি বরং কূটনীতির বাইরে একটা কথা বলি। প্রসিকিউশন, আদালত, সরকার, এটা তো তাদের দায়িত্ব একটি করবে। আই হ্যাভ নো ডাউট প্রসিকিউশন টিম এবং আদালতের কাছে সকল তথ্য প্রমাণ আছে এবং তারা সকল কিছু সাবমিটও করবে যদি ভারতের এখানে হয়। আমি এটাকে পিপল টু পিপল সম্পর্কে নিয়ে আসতে চাই। আমি মনে করি ভারতে দেখেন আমাদের সবার প্রচুর বন্ধু বান্ধব থাকে, কারণ প্রতিবেশী রাষ্ট্র হিসাবে আমাদের এখন প্রত্যেক নাগরিক টু নাগরিক আস্ক করা উচিত। কোনো ভারতীয় দেখলে জিজ্ঞেস করবেন তোমরা হাসিনাকে কবে দিবা। এটা মানে আমি সাউন্ডস ভেরি বাট এটা আমি আসলেই মনে করি, কারণ তাহলে ওখানকার নাগরিকরা ওই চাপটা দিবে যে যাই তো তুমি একটা ফিউজিটিভকে কেন আশ্রয় দিচ্ছ, কোন গ্রাউন্ডসে। সো আমরা সবসময় বলি না কূটনীতি ভাষায় যে পিপল টু পিপল সম্পর্ক করা হচ্ছে, তাহলে এস্টাবলিশ দ্য পিপল টু পিপল রিলেশনশিপ। আমরা ভারতের নাগরিকদের জিজ্ঞেস করি যে কবে দিবা, হাই হ্যালো বলার পর লেটস আস্ক দেম। তাহলে হবে কি, এটা তাদের পর্যন্ত যাবে, তাদের যে সরকার আছে তারাও বুঝতে পারবে যে ভারতের নাগরিকরাও চাচ্ছে না। এটা কিন্তু অলরেডি আসছে, মিডিয়াতেও কথা হচ্ছে, ভারতের নাগরিকরাই বলছে যে আমরা কেন হাসিনাকে রেখে দিচ্ছি। সো আমার মনে হয় যে দেখেন, সরকার, আদালত in a grand scheme of things can do so much, but এখানে পিপল টু পিপল রিলেশনশিপটা আমার মনে হয় এই ক্ষেত্রে অত্যন্ত জরুরি। তো লেটস স্টার্ট আস্কিং। আচ্ছা, আমি যদি একটু তানভীর হাসান জোহার কাছে যাই, আপনি প্রসিকিউটর হিসেবে কাজ করেছেন, একটু প্রত্যর্পণ চুক্তি আইন, এই আইনটা সম্পর্কে যদি একটু বলেন, যে এখানে আবার কোনো বিষয়ে সংশোধন আনা হয়েছে। পরে মূল চুক্তির ধারায় উল্লেখ ছিল প্রত্যর্পণ চাওয়ার ক্ষেত্রে গ্রেপ্তারি পরোয়ানার সঙ্গে প্রয়োজনীয় প্রমাণ দিতে হবে, পরে আবার সেটা সংশোধন করা হয়, শুধু পরোয়ানা থাকলেই প্রত্যর্পণযোগ্য হিসেবে বিবেচিত হবে। এই বিষয়গুলো, এই আইনি বিষয়গুলো যদি একটু সহজ ভাষায় বলেন। আচ্ছা, এখানে এই চুক্তির অধীনে আর্টিকেল 2, আর্টিকেল 6 এবং আর্টিকেল 8 এই কয়েকটা সেকশন আছে, এবং ওনারা যে পরিবর্তনটা পরবর্তী 2016 সালে সম্ভবত একটু সংশোধিত হয়েছে, সেই সংশোধনকেও যদি কেন্দ্র করে আনি, কোনো অবস্থাতে
বাই প্রমিস, মানে বাই ল, বাই চুক্তি কোনো অবস্থাতে কিন্তু মানে ওনারাদের মানে আসামিকে সেখানে সেফ হোম দিয়ে কমফোর্টেবলনেস কূটনীতিক পর্যায়ে হোক, আইনি পর্যায়ে হোক, এটা সম্ভব না। এখন আমি অবশ্যই সে পরামর্শ দিতেই চাই না। এখানে অনেক সময় ভারত চাইলে তার লোকাল কোর্টে এই ব্যাপারটা মানে মেনশন করতে পারে এই সিচুয়েশনে, মানে রাষ্ট্র কি ধরনের ব্যবস্থা নেবে। ভারতের আদালত চাইলে অ্যাসেম্বল বা সেফটি আবেদন করে সেই বিষয়গুলো তারা চাইলে শুনানি করতে পারে। এটা আমার অবশ্য আমি সাজেশন দিতে চাচ্ছি না, যেটা হয় আর কি সেই প্রেক্ষাপটে বলছি। এবং সেই হিয়ারিং এ মূলত গুরুত্ব পাবে বাংলাদেশকে ফেয়ার ট্রায়াল হয়েছে কিনা, এভিডেন্স বেড পার্টির ওপেন কোর্ট ট্রায়াল হয়েছে, সব মিলে কিন্তু বাংলাদেশের অবস্থানটা কিন্তু অত্যন্ত শক্ত। এবং আমরা কিন্তু আমাদের প্রধান প্রসিকিউটর তাজুল ইসলাম স্যার কিন্তু ওপেন চ্যালেঞ্জ করে সবসময় একটি কথা বলেছেন যে আমাদের দেওয়া এভিডেন্স গুলো, বিশেষ করে আমরা যে ডিজিটাল এভিডেন্স গুলো দিয়েছি, বিশ্বের যে কোনো কোর্টে এটা স্বীকৃত হবে এবং এটা অ্যাকসেপ্টেড হবে। এবং দেখেন আমাদের স্পেশালি, আমি যদি ডিজিটাল অ্যাটর্নি, আমি ডিজিটাল পয়েন্ট অফ ভিউতেই কথা বলতে চাই, আমাদের এই এভিডেন্স কিন্তু ক্রস চেক হয়েছে আনঅফিসিয়ালি। হ্যাঁ, বিবিসি করেছে, আল জাজিরা করেছে। এবং দেখেন আপনি আরেকটা বিষয়, আমাদের সাবেক প্রধানমন্ত্রীর এই অডিও ক্লিপ কিংবা অন্য কোনো বিষয় যে অডিও ক্লিপগুলো আছে, সামাজিক মাধ্যমে অনেক কথা আসলেও ওনারা কিন্তু অফিসিয়ালি এসবগুলো কিন্তু অস্বীকার করছেন না, তাদের ডিফারেন্ট পয়েন্ট অফ ভিউতে আছে। তো সুতরাং তাদের কমান্ড অ্যান্ড রেসপন্সিবিলিটি মানে অ্যাজ পার আদার পার্সপেক্টিভ এটা আসলে অস্বীকার করার কোনো সুযোগই নেই। এবং আশা করি, আমি খুবই আশাবাদী যে বাই ল যদি চুক্তি অনুযায়ী যদি চলে, ভারত অবশ্যই একটা না একটা সমাধানের দিকে আসবেন। আর আমাদের স্যার তো বললেন, অপূর্ব ভাই তো বললেন আমাদেরকে যে বিষয়টা হচ্ছে এছাড়াও তো আরো কিছু পার্সপেক্টিভ আছে। কিন্তু আমি যদি শুধুমাত্র লিগ্যাল ফ্রেমওয়ার্ক এবং এভিডেন্স বেসড ফ্রেমওয়ার্কের মধ্যে যদি থাকতে চাই একাডেমিক্যালি, এটা অবশ্যই তারা এটা আমলে নেবে এবং সেটাকে তাদেরকে অবশ্যই উত্তর করতে হবে এবং উত্তর দিতেই হবে, কেন তারা দিবে না। ধন্যবাদ। জি, তানভীর হাসান জোহা, আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সাথে যুক্ত থাকার জন্য এতক্ষণ। দর্শক, ৭১ জানুয়ারি আরো একটা বিরতির সময় হলো, কিছুক্ষণ পর আবারও ফিরছি। এলো নতুন ফ্রেশ ক্রিস্পি ওয়েফার, স্মার্ট আর বুদ্ধিতে ঠাসা ক্রিস্পি জেনারেশনের বেস্ট সলিউশন পার্টনার। ক্রাঞ্চি ওয়েফার আর ইয়াম্মি ক্রিমের দারুণ ফিউশন। ব্রো, ওয়ানডেতে ট্রাভিস হেডের স্ট্রাইক রেট কত? গুগল ছাড়া কিভাবে বলবো? তোদের লবণে কি আয়োডিন নাই? থাকে তো। সেদিন তো স্যার ক্লাসে বললো ঠিক ঠিক আয়োডিন খেলে মনেই থাকে, গুগল লাগে না। স্ট্রাইক রেট 106। ওর মনেই থাকে, মেমোরি একদম শার্প, কারণ মা খাবারে দেয় সঠিক মাত্রার আয়োডিন সমৃদ্ধ ফ্রেশ সল্ট। তাই মেমোরি গেমে লেভেল আপ করতে খাবারে চাই ফ্রেশ সুপার প্রিমিয়াম সল্ট, শার্পনেস 10-এ 10। শুধুমাত্র বাছাইকৃত সরিষা দানা থেকে তৈরি, তাই ঝাঁঝ ও স্বাদে একদম শতভাগ। ফ্রেশ সরিষার তেল, বাংলার সেই স্বাদ। জীবন অবাক না করলে কে করবে? 28% মিল্ক ফ্যাটের অবাক করার সাথে ফ্রেশ মিল্ক পাউডার। জীবন অবাক করুক প্রতিদিন। দর্শক, আরও একবার আমন্ত্রণ ৭১ জানালে। আপনারা আজকে সকালে যেই পত্রিকাগুলো হাতে পাবেন তার কিছু শিরোনাম আপনাদেরকে জানিয়ে দিতে চাই এই মুহূর্তে। আমরা যুগান্তরের শিরোনাম দেখতে পাচ্ছি, বড় ভূমিকম্পের খেসারত দিতে হবে নগরবাসীকে, এই নামে তারা একটি শিরোনাম করেছে। সংবাদ প্রতিদিন, দেশে বড় ভূমিকম্পের সংখ্যায় উদ্বেগ বাড়ছে, রাষ্ট্রপতির সাথে ভুটানের প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ। আমাদের সময় করছে, ব্যাংক ছাড়ছেন ধনীরা।
বণিক বার্তা বলছে সারা দেশের সদস্য মাত্র 200, রাজধানীতে 60। সুষ্ঠু নির্বাচনে ইসিকে সর্বাত্মক সহযোগিতা করবে সেনাবাহিনী। দৈনিক ইনকিলাব বলছে জামায়াতের গোমর ফাঁস, 7 থেকে 8.5 মাত্রার ভূমিকম্পের শঙ্কা। দ্য ডেইলি টাইমস বলছে আনলেস প্রজেক্টস ড্রেইন, টাকা 4000 crore অ্যাট ইসি। দর্শক, আমরা কিছু শিরোনাম দেখে নিচ্ছিলাম। দর্শক, এই মুহূর্তে আমাদের সাথে যুক্ত আছেন ডক্টর তুষার মাহমুদ, চিকিৎসক এবং গবেষক, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে। আমরা একটু ডেঙ্গু পরিস্থিতি নিয়ে তার সাথে কথা বলতে চাই। ডক্টর তুষার মাহমুদ, অনেক ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। একটু শুরুতেই জানতে চাই, আসলে ডেঙ্গু নিয়ে এর আগেও আপনার সাথে কথা হয়েছে। প্রতি বছরই ডেঙ্গু সংখ্যা বাড়ছে, ডেঙ্গু রোগীর সংখ্যা বাড়ছে এবং মানে বিভিন্নভাবে অন্যরকমভাবে ডেঙ্গু আসলে আবির্ভূত হচ্ছে। একটু জানতে চাই, চলতি মাসে আসলে 86 জন ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন এবং অর্ধেকেরই বয়স 30-এর নিচে। অনেক কম বয়সের সবাই আক্রান্ত হচ্ছেন। আসলে এটার কোনো কারণ আছে কিনা? মৃত্যুর সংখ্যা 30-এর আসলে নিচে। মৃত্যুর সংখ্যা 30-এর নিচে, এইটাই মৃত্যুর সংখ্যা। কারণ আক্রান্তের সংখ্যা আসলে আমাদের কিন্তু টেস্ট গুলি ঠিক মতো করা হচ্ছে না। মানে যাদেরই জ্বর সর্দি কাশি হচ্ছে তাদের কিন্তু বাচ্চাদের ক্ষেত্রে দেখা যাচ্ছে যেহেতু একটু প্রকোপ উপসর্গগুলি দেখা যায় তখন টেস্ট গুলি করা হয়। বড়দের ক্ষেত্রে যেহেতু একটু ইমিউনিটিটা ভালো থাকে এবং রোগ মানে কোপ করার ক্যাপাসিটিটা ভালো থাকে, সেই জন্য হয়তো টেস্ট সময় মতো করাও হয় না। তো ডেঙ্গু শনাক্তটাও কিন্তু ঠিক মতো হচ্ছে না। আমরা যে সংখ্যাটা পাচ্ছি, এই যে 86 জন মারা গিয়েছে, মৃত্যুর সংখ্যাটা জানি আমরা, কিন্তু আমরা কিন্তু এটা পাচ্ছি না যে কতজন আক্রান্ত হচ্ছে, মানে সঠিক সংখ্যাটা আমরা জানতে পারছি না। কিন্তু তো আমাদের দেশের কিন্তু চিত্রটা ভয়াবহ, প্রতি বছরে কিন্তু এটা বাড়ছেই। কারণ হচ্ছে 1 নম্বর কারণ আপনি যেটা বললেন খুব ভালো মতোই, যে ডেঙ্গুর কিন্তু উপসর্গগুলিও চেঞ্জ হচ্ছে। এর একটা কারণ হতে পারে যে ডেঙ্গুর কিন্তু বিভিন্ন সেরোটাইপ আছে এবং এই প্রত্যেকটা সেরোটাইপই কিন্তু তার আক্রমণের ধারাটা প্রতি বছর পাল্টাতে পারে এবং সেটা কিন্তু আমরা প্রমাণ পাচ্ছি এবং প্রতি বছরই কোনো না কোনো নতুন উপসর্গ নিয়ে এই ডেঙ্গু ভাইরাসের যে রোগটা হয় সেটা পাচ্ছি। তবে ভয়ের যে জিনিসটা হয় সেটা হচ্ছে কিন্তু এই বছর আমরা অনেক বেশি পাচ্ছি যে ডেঙ্গু হেমোরেজিক সিনড্রোম বা ডেঙ্গু শক সিনড্রোম, যেটা এই 2 ধরনের উপসর্গগুলি যখন আসে তখন কিন্তু একজন বাচ্চা বা একজন রোগী কিন্তু বেশি ঝুঁকিপূর্ণ অবস্থায় পড়ে এবং তাদের ক্ষেত্রে আইসিইউ সাপোর্ট লাগতে পারে এবং সংকটাপন্ন অবস্থায় যায় এবং মৃত্যুর কারণগুলি ঘটে এই রকম রোগগুলির ক্ষেত্রে। সব ধরনের ডেঙ্গু ভাইরাসের জন্য আক্রান্ত রোগীরা কিন্তু মানে খারাপ হয়ে যাবে এরকম না, ম্যাক্সিমামই ভালো হয়ে যায় যদি আমরা প্রথম থেকেই মেনে চলি, নিয়মগুলি মেনে চলি। তাহলে কিন্তু আসলে সবসময় কন্ট্রোলে থাকে না, সব মেনে চলার পরও দেখা যেতে পারে যদি ওই যে ডেঙ্গু শক সিনড্রোম বা ডেঙ্গু হেমোরেজিক ফিভারের দিকে যেতে থাকে তখন কিন্তু রোগীরা দ্রুত খারাপ হয়ে যায়। সেই জন্য কোন রকম উপসর্গ, বিশেষ করে আমাদের ওই যে চামড়ার নিচে ছোপ ছোপ দাগ হওয়া বা পেশাবের রং গাঢ় হওয়া, পায়খানা যদি কালো হয়ে যায় বা দাঁতের মাড়ি দিয়ে রক্ত পড়া বা যে কোনো শরীরের যে কোনো জায়গা থেকে নাক দিয়ে বা যে কোনো জায়গা থেকে যদি ব্লিডিং হয়, এরকম উপসর্গগুলি আসার আগেই কিন্তু আমাদেরকে সতর্ক হতে হবে এবং এগুলি মনিটর করতে হবে। বেশি বেশি তরল খাবারটা খেতে হবে যেন আমরা নিজেদেরকে প্রোটেক্ট করতে পারি। কিন্তু আপনি যে কথাগুলি বললেন যে কেন এটা হচ্ছে, এর একটাই কারণ, যেহেতু ডেঙ্গুর কোনো আমাদের দেশের জন্য এখনো অ্যাপ্রুভড ভ্যাকসিন নাই। বাইরের কিছু কিছু দেশে কিন্তু ভ্যাকসিন এসেছে। আমাদের দেশে আশা করছি সামনে বছরেই বা তার পরের বছরই ভ্যাকসিন চলে আসবে, কারণ আমাদের দেশেরও কিছু কোম্পানি ডেঙ্গুর কিন্তু ভ্যাকসিন অলরেডি তৈরি করে ফেলেছে এবং সেটারও ট্রায়ালে আছে। কিছু কিছু ভ্যাকসিন WHO ফেজ 2 ট্রায়ালে রেখেছে, যেটা হয়তো আমাদের সামনে বছরে অ্যাপ্রুভড হয়ে যাবে। কিন্তু যতদিন ভ্যাকসিন না আসছে, যেহেতু ডেঙ্গু একটি ভাইরাল ফিভার, ততদিন পর্যন্ত আমাদের সেলফ প্রোটেকশন ছাড়া উপায় নেই এবং WHO থেকেই বলে দেওয়া হয়েছে যে এই পর্যায়ে বাংলাদেশের জন্য করণীয় আসলে সবচেয়ে উপযুক্ত প্রোটেকশন হচ্ছে গিয়ে মশা, মানে মসকিউটো, মানে মশা নিধন করা। সো এই মশার জন্য কিন্তু আমরা অনেক সময় মনে করি। আমাদের সাথে স্টুডিওতে অপূর্ব জাহাঙ্গীর আছেন, তিনি প্রধান উপদেষ্টার উপ প্রেস সচিব। আপনি যদি একটু
তুষার মাহমুদকে কোনো প্রশ্ন করতে চান এবং মশা নিধন নিয়ে আসলে আপনাদের কোনো পরিকল্পনা আছে কিনা বা চলছে কিনা সেটাও যদি একটু বলেন ছোট করে। আমার কোনো প্রশ্ন নাই, আমি ওনার সাথে অ্যাড করবো যে এটা উনি যা যা বলেছেন অবভিয়াসলি আসলেই ঠিক। সরকার চেষ্টা করছে যে ভ্যাকসিনটা যাতে আরও দ্রুত দেশে অ্যাপ্লাই করা যায়। দেখেন এই ক্রাইসিসটা তো বহু বছর ধরে বাংলাদেশের মানুষ ফেস করছে। আমি পার্সোনালি 2000 সালে 90 লাস্টের দিকে প্রথম ডেঙ্গু পেশেন্টদের মধ্যে আমি নিজে একজন। সো আমি এটার ভয়াবহতাটা খুব ভালো মতো জানি এবং অলরেডি সরকার একটি ড্যাশবোর্ড খুলে রেখেছে যেখানে প্রতিনিয়ত আপডেট হচ্ছে যে কি পরিমাণে হচ্ছে। সো গভর্নমেন্ট ইজ বিং ভেরি ট্রান্সপারেন্ট অ্যাবাউট দিস এবং এটা অস্বীকার করার কোনো ইয়ে নেই যে এটা একটা প্রবলেম যেটা আমরা ইয়ারলি ফেস করি মানে বাংলাদেশে হিসেবে। নিবন্ধন কর্মসূচি চলছে বিভিন্ন এলাকায়, আপনি দেখবেন যে ইয়ে করা হচ্ছে, বাট অবভিয়াসলি অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে দ্যাট ইজ নট এনাফ। এটা প্রতিবারই করা হয়, আমরা কিছুদিন সচেতন থাকি, আবার এটা যখন ইয়ে হয়ে যায়। সো আমি ওনার সাথে একমত যে অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে উই হ্যাভ টু গো ফর আ ভ্যাকসিন এবং সরকারও এদিক দিয়ে চেষ্টা করছে, স্পেশালি হেলথ মিনিস্ট্রি। এর আগের বারও যখন এই ক্রাইসিসটা দেখা গিয়েছিল তখন এই কথা চলছে যে কি কি রেগুলেশনস মেনে আমরা তাড়াতাড়ি ভ্যাকসিনটা বাংলাদেশে নিয়ে আসতে পারি। সো সেই প্রচেষ্টাটা অ্যাট দ্য টপ অফ দ্য প্রায়োরিটি লিস্ট। ডক্টর তুষার মাহমুদ, আসলে ভ্যাকসিনের যে কথাটা হচ্ছে, আমাদের ডেঙ্গু পেশেন্টের সংখ্যা অনেক বেশি। যদি আসলে বাইরে থেকে একটা ভ্যাকসিন আনা হয় সেটা নিশ্চয়ই অনেক ব্যয়বহুল হবে সাধারণ মানুষের জন্য। সেই ক্ষেত্রে বাংলাদেশে আপনি যেটা বলছিলেন বিভিন্ন কোম্পানি আসলে ভ্যাকসিন তৈরির জন্য কাজ করছে, ট্রায়াল চলছে, সেটা আসার সম্ভাবনা কবে হতে পারে বা সেটা নিশ্চয়ই অনেক বেশি সহজলভ্য হবে মানুষের জন্য? জি অবশ্যই। বাইরের ভ্যাকসিন যেগুলো আছে, 2টা ভ্যাকসিন ওয়ার্ল্ডের FDA অ্যাপ্রুভড আছে, কিন্তু বাংলাদেশের জন্য নেই, যেহেতু এই যে বললাম যে সেরোটাইপের উপর ডিপেন্ড করে ভ্যাকসিনগুলির কার্যক্ষমতাটাও নির্ভর করে। সেজন্য WHO এখনো ইন্টারন্যাশনাল ভ্যাকসিনগুলিকে বাংলাদেশের জন্য প্রযোজ্য ঘোষণা করেনি, কিন্তু বাইরের ভ্যাকসিনটা কেউ চাইলে নিতে পারে এবং সেটা হয়তো কিছুটা হলেও প্রোটেকশন দিবে। আর যেটা বলছিলাম, বাংলাদেশি কোম্পানি কিন্তু অলরেডি প্রিডেঙ্গা নামের একটা ভ্যাকসিন, আমি যদি ঠিক বলে থাকি প্রিডেঙ্গা নামের একটা ভ্যাকসিন অলরেডি কিন্তু মানে ট্রায়ালে আছে। সো আশা করছি, এবং সেটা যেহেতু বাংলাদেশি কোম্পানি বানিয়েছে এবং তারাই এটা রিসার্চ করছে, ক্লিনিক্যাল ট্রায়ালও দিচ্ছে, সো এটার খরচটাও বেশ কম হবে আশা করছি। এবং সেটা দিলে অবশ্যই আমরা এই যে প্রতি বছর যে এটা বলছি ইয়ারলি একটা পাই, এখন কিন্তু আর ইয়ারলি কোনো পার্টিকুলার সময়ের জন্য হচ্ছে না, দেখা যাচ্ছে সারা বছর ধরেই কিন্তু আমরা হাসপাতালে, প্রাইভেট ক্লিনিকে সব জায়গাতেই কিন্তু ডেঙ্গু পেশেন্ট পাচ্ছি। তার মানে কি, ডেঙ্গু মশাগুলি কিন্তু কোনো একটা পার্টিকুলার সময়ে যে বংশ বিস্তার করছে তা না, সারা বছর ধরেই কিন্তু এই বংশ বিস্তার করছে। এবং মশক নিধনটা আমরা সবসময় গুরুত্ব দিয়ে থাকি বর্ষাকালের পরবর্তী বা বর্ষাকালের সময়, এখন কিন্তু সেরকম সিনারিও না, সব সময়ই হচ্ছে। কারণ আমাদের দেশের চিত্রটা মাথায় রাখতে হবে, আমাদের দেশে বৃষ্টি হলেই যে খালি পানি জমে তা কিন্তু না, সারা বছরই আসলে এখন ডেঙ্গু হচ্ছে। ডক্টর তুষার মাহমুদ, অনেক ধন্যবাদ আপনাকে আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। আমাদের সময় আসলে একদম শেষ, তাই আপনাকে থামাতে হলো। অপূর্ব জাহাঙ্গীর, আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সাথে এতক্ষণ থাকার জন্য। দর্শক, এই ছিল আজকের ৭১ জার্নালে। আগামীকাল আবার ৭১ জার্নাল দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এখানে শেষ করছি।